আসসালামু আলাইকুম। এসএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা রসায়নের ক্রাশ কোর্সের আজকে তোমাদের পঞ্চম অধ্যায় টাইপ ভিত্তিক 500 এমসিকিউ এবং 200 সৃজনশীলে সবাইকে স্বাগতম। তো সবাই ভাইয়া একটু তাড়াতাড়ি করে ভাইয়ের ক্লাসে জয়েন করে ফেলো এবং আজকে আমরা তোমাদের যে এই রসায়নের পঞ্চম অধ্যায়টা আছে এই পঞ্চম অধ্যায়ে যতগুলা এমসিকিউ আছে সবগুলা এমসিকিউ আমরা একেবারে পানি পানি বানিয়ে ফেলবো। এবং এখানে দেখো আমি কতগুলো টাইপ লিখেছি, জাস্ট তোমরা যদি একটু খেয়াল করো মোটামুটি ভাবে আমি যদি বলি এখানে 5টা টাইপের মতো এমসিকিউ আছে। সো 5টা টাইপের এমসিকিউ তুমি শিখবা। বিগত বছর যদি ভাইয়া 100-200 এমসিকিউ থাকবে, যদি থাকে তুমি সাথে সাথে কিন্তু ভাইয়া করতে পারবা। চ্যালেঞ্জ দিলাম ভাইয়া, চ্যালেঞ্জ দিয়া বলতেছি ভাইয়া, এই টাইপ ভিত্তিক এমসিকিউর মজা হয়েছে কিন্তু এইটা ভাইয়া, যে তোমাকে আমি টাইপ ভিত্তিক এমসিকিউ শিখাবো, আমার সাথে প্র্যাকটিস করবো। আমরা নিম্নে আজকে 60 থেকে 70টা এমসিকিউ প্র্যাকটিস করবো, তার বেশিও প্র্যাকটিস করবো। তো বিগত বছরে এই পঞ্চম অধ্যায়ে যদি 200 এমসিকিউ থাকে, তুমি টেস্ট পেপার বলো, সাপ্লিমেন্ট বলো, যা বলো, 14 গোষ্ঠী যা আছে সব তুমি যেটাই তুমি জানো না কেন সবগুলো থেকে ভাইয়া তুমি পারফেক্টলি অ্যান্সার দিতে পারবা, কারণ ভাইয়ার ক্র্যাশ কোর্সের এই টাইপ ভিত্তিক এমসিকিউ কিন্তু তোমার কাছে পানির মতো সহজ হয়ে যাবে। তোমরা জানো চতুর্থ অধ্যায় অলরেডি কিন্তু কমপ্লিট করে দিয়েছে, টাইপ ভিত্তিক 500 এমসিকিউ এবং সৃজনশীল কিন্তু ডান। তোমরা জানো দ্বিতীয় অধ্যায় কিন্তু কমপ্লিট করে দিয়েছি। সো এইভাবে আমরা ধারাবাহিকভাবে সবগুলো চ্যাপ্টার আমরা কমপ্লিট করে ফেলবো। সো ভাইয়া আসো সবাই একটু তাড়াতাড়ি করে ভাইয়া ক্লাসে জয়েন করে ফেলো এবং আমি আসলে একটু চেক করবো ভাইয়া যে আমার আসলে ক্লাসটা স্টার্ট হয়েছে কিনা। অনেকই তোমরা জয়েন করে ফেলেছো, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। ওকে 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 ওকে, এই আসো দাঁড়াও, আমি একটা কাজ করি, আমি এই ক্লাসটা একটু শেয়ার করে দিই। আমার যে প্রায় সায়েন্সের টোটাল 4 সাবজেক্টে 1000-এর মতো স্টুডেন্ট আছে, কই কই কই, দাঁড়াও আমি ওদের কাছে একটু শেয়ার করে দিই। ওরা যদি না পায় আবার বলবে না ভাইয়া আপনি কাদেরকে ক্লাস করালেন, আমাদেরকে তো আমরা তো জানলামই না। সো দাঁড়াও আমি ওদেরকে একটু শেয়ার করে দিচ্ছি ওদের মাঝে। ওকে, খাতা কলম নাও, জাস্ট তোমার কাজ হচ্ছে খাতা কলম নেওয়া আর ভাইয়ের সাথে একটু প্র্যাকটিস করা, উড়াদুরা জাস্ট প্র্যাকটিস করবো। ওকে, তো আমাদের তোমরা জানো প্রপার একটা আমি রুটিন দিয়েছি এবং ওই রুটিন অনুযায়ী কিন্তু আমরা তাহলে আমাদের খেলা শুরু করব। এবং এই খেলায় তুমি যদি আমার সাথে থাকতে পারো এবং আমি যা যা বলবো সেগুলো যদি তুমি প্রপারলি কি করতে পারো, জাস্ট প্র্যাকটিস করতে পারো, এনাফ। তোমার এ প্লাস কেউ মিস করতে পারবে না, তোমার এ প্লাস কেউ ধরে রাখতে পারবে না, এ প্লাস তুমি পাবাই পাবা কনফার্ম। জাস্ট যেভাবে বলছি সেই অনুযায়ী কাজ করতে হবে। ওকে, দাঁড়াও ভাইয়া পদার্থ বিজ্ঞান, একটু ওয়েট ভাইয়া, কই 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 ভাই কই, দাঁড়াও গলাটা আমার ভাঙিয়ে গেছে। শীতকাল তো বুঝছো, শীতের মৌসুম আসছে তো এই কারণে ঝামেলা করতেছে আসলে, আর কিছু না। তো এই জন্য আমার গলাটা ভাঙিয়া জ্বরটা রাইসা পুরে শেষ। তো এরকম আবহাওয়া চেঞ্জ হলে এরকম তোমাদের কম বেশি সবারই হবে। তো ঘাবড়ানোর কিছু নাই, একটু ভাইয়া সতর্ক থাকতে হবে, শরীরের প্রতি যত্ন নিবা। পড়ালেখা তো অবশ্যই করবা, পড়ালেখা তো তোমরা অবশ্যই ভাইয়া করবা, বাট এরই সাথে সাথে তোমরা একটু শরীরের প্রতি যত্ন নিবা, এটা তোমাদের কাছে ভাই আমার অনুরোধ। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি সব গ্রুপে একটু শেয়ার করে দিলাম। আমার রিফাত একাডেমি যে বড় যে গ্রুপটা আছে সেখানে আমি একটু শেয়ার করে দিচ্ছি, আমার গণিত ব্যাচে একটু শেয়ার করে দিলাম। দাঁড়াও, আমার ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার ক্রাশ করছে, শেয়ার করে দিচ্ছি। কই রে সায়েন্সের পোলাপান, কই 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 ভাইয়া কই তোমরা, খেলা তো হবে ভাইয়া, খেলা তো হবে। ওকে, অনেকে তোমরা জয়েন করছো, ওকে ভাইয়া, ওকে হুম হুম, অনেকে তোমরা জয়েন করছো। কই ভাইয়া খেলায় তোমরা অংশগ্রহণ করবা না? খাতা কলম নাও, তোমাদের কোনো কষ্ট লাগবে না, আজকে কোনো কষ্ট করতে হবে না। হ্যাঁ আচ্ছা, খাতা কলমটা নাও। আচ্ছা, এবং এই এমসিকিউ করার আগে আমরা একটু এই জিনিসগুলো একটু দেখবো, যে জিনিসের সমস্যা, সুপ্ত যোজনী কি, সর্বোচ্চ যোজনী কি, এবার সক্রিয় যোজনী কি বের করতে বলে সবাই তাকায় থাকে। ভাইয়া পারি না, ভাইয়া পারি না। অনেকেই আছো তুমি, অনেকেই তোমরা এখনো আছো যে এই এই সুপ্ত যোজনী এটা সেটা এগুলো তোমরা এখনো ধরতে পারো না, এটা আমি জানি, আমি জানি এটা ভাইয়া। সো এই জন্য সবাই একটু আসো, ফার্স্টে একটু পানি পানি বানায় দিই, বাকিটা দেখতেছে। ওকে ওকে, মানে আমরা কিছু বেসিক শিখবো। তোমরা তো জানো বেসিকের প্রতি আমি সবচেয়ে গুরুত্ব দিই বেশি। সো এই সুপ্ত যোজনী এগুলোর প্রতি আমি একটু ফার্স্টে তোমাদেরকে একটু শিখায় নেবো। ওকে, সেগুলো শিখলে তোমার 14 গোষ্ঠী কাবার, তখন ভাইয়ার সাথে প্র্যাকটিস করবার, বলবো ভাইয়া আপনি কি করান, আপনার চেয়ে আমি আগে করতেছি। তোমরা বলবো যে আগে আমি আপনার আগে করে দিচ্ছি। হ্যাঁ, তোমরা এটা বলবো। 100 জন তোমরা জয়েন করছো, ওকে ভাইয়া, ওকে ওকে। আচ্ছা আচ্ছা ভাইয়া, ক্লাসটা শেয়ার করে দাও সবাই। এই যে ক্লাস কোর্সের স্টুডেন্ট কই রে, এখন থেকে রেগুলারলি ক্লাস হবে। ওকে, কোনো প্যারা নিও না। আর যেদিন যে ক্লাসটা আমি নিব না তার আগে আমি জানাই দেবো, আমি জানাই দেবো তার আগে। ভাইয়া প্যারা নিও না তোমরা। আচ্ছা, খাতা কলমটা নাও ভাইয়া, খাতা কলমটা নাও। 1000-এর মতো স্টুডেন্ট আছে সায়েন্সের 4 সাবজেক্ট মিলা, 1000-এর মতো কিন্তু স্টুডেন্ট আছে তোমরা সায়েন্সের ব্যাচে। ওকে, অলরেডি ভর্তি হয়েছো, ঠিক আছে, গুড। সবাই আসো, আমি মোটামুটি সব জায়গাতেই শেয়ার করেছি। রিফাত একাডেমি, একটু ওয়েট ভাইয়া, তোমরা খাতা কলমটা নাও। আমার গলাটা বুঝলামই না,
ভাইঙ্গা একেবারে পুরো ডিস্টিং হয়ে গেছে ভাইয়া, পুরাই ডিস্টিং হয়ে গেছে, বুঝছো ভাইয়া? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি একটু শেয়ার করে দিলাম। হুম 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 হুম। এই যে তোমাদেরকে যে 500 MCQ করাই না আমি, প্রতিটা চ্যাপ্টার থেকে মনে নেই এগুলোই আসবে, এর বাইরে থেকে একটা MCQ আসবে না। এটা আমি চ্যালেঞ্জ এবং গ্যারান্টি দিয়ে বলতে পারি, এবং বলবো চ্যালেঞ্জ এইবারে দিব, কঠিন লেভেলের একটা চ্যালেঞ্জ দিব, করবা এগুলোর ভিতর থেকে আসবে। ফাইন, দেখি আমার সাউন্ড কোয়ালিটি। আচ্ছা, ডিস্টিং রাইট। গোল্ডেন প্লাস পাওয়ার জন্য কি করতে হবে? কিচ্ছু করা লাগবে না, সালাম দিবেন ভাইয়া, কিচ্ছু করা লাগবে না, পড়ালেখা করবা, যা পড়ে সেগুলো পড়ো, বাস এনাফ, আর কিছু লাগবে না, মাথায় ঢুকিয়ে দিবে। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়েলকাম, স্বাগতম তোমাদের সবাইকে আমার এই 500 MCQ ক্লাস। এটা আমি পাবলিকলি নিচ্ছি আজকে। তো দেখো ভাইয়া, যে অনেকে বলে ভাইয়া কি পড়ায় না পড়ায় আল্লাহ মাবুদি ভালো জানে, না শুধুমাত্র চাপা মারে, অনেকে বলে, অনেক কমেন্ট দেখবে ভাইয়া শুধু চাপা মারে, শুধু চাপায় একেবারে পুরোই, মানে ক্লাস ফাড়ায় ফেলায়, এমন চাপা মারে বুঝে সব আমাদের একেবারে মাথার মধ্যে ঢুকাই দেয়। ভাই এটা তো কারসাজি আমার না, এই কারসাজি কি, এটা টাইপের খেলা ভাই। শোনো, টাইপ ভিত্তিক MCQ এটা একটা খেলা, এটা কোনো চাপা না, এটা কোনো চাপার লেভেল না। তুমি আমার গণিতের MCQ ক্লাস দেখছো না, আমার ইউটিউবে আছে, দেখছো না? MCQ ক্লাস দেখার পরে কোন স্টুডেন্ট বলতে পারবে যে আমি এই গণিতের এই MCQটা পারি না, ভাইয়া করাইছে আমি পারি না, আমার মাথায় ঢোকে না? তুমি ফিজিক্সের আমার MCQ ক্লাস দেখছো না, কেমিস্ট্রি MCQ ক্লাস দেখছো না? সো এটাই হচ্ছে টাইপ ভিত্তিক MCQ এর খেলা, এটা আমার চাপা না। অনেকে বলে ভাইয়া চাপা মারাইতেছে, সো ঠিক আছে, যে যে যেটা মনে করো সেটাই আসলে, বুঝো না? যে যেটা মনে করো। তোমরা কমেন্টে দেখো, অনেক কমেন্টে বলে যে ভাই খালি চাপা মারে, ফালতু, এটা সেটা, অনেক কথা, কত কথা যে শুনি ভাইয়া। সো কিছুই করার নেই। দেখো, ফার্স্ট অফ অল আমরা একটু আসি, একটু বেসিকটা একটু শিখি, বেসিকটা শোনো। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, আর আরেকটা বিষয় হচ্ছে কিন্তু পিডিএফ, তোমরা প্রত্যেকটা ক্লাস এখন থেকে, ধরো তোমাদের এই যে 500 MCQ করাবো, 200 সৃজনশীল, সবগুলোর পিডিএফ আকারে তুমি পেয়ে যাবা। ক্লাস নোট A to Z, কয়টা ক্লাস নিয়েছি প্রত্যেকটা চ্যাপ্টারের উপর, সব সব ওয়েবসাইটে যেভাবে সাজানো পাবা, এর সাথে সাথে ফেসবুক গ্রুপে তুমি মানে সাজানো পাবা, যাতে করে তোমার ঝামেলা পোহাইতে না হয়। আচ্ছা, ফার্স্টে আসে, আমরা টাইপ 1, টাইপ 2, টাইপ 3 সবগুলো MCQ আমরা কভার করবো। তার আগে আমরা কিছু বেসিক শিখি ভাইয়া, ঠিক আছে? কারণ আমাদের টার্গেট কি, আমাদের টার্গেট হচ্ছে 90 মার্ক। কোন সাবজেক্টে? এই যে রসায়নে 90 মার্ক। তো 90 মার্ক পাওয়ার জন্য একটু বাড়তি কিছু শিখতে হবে। তো প্রথমে আসে কিন্তু ভাইয়া যোজনী, ফার্স্টে আসে কিন্তু যোজনী, এবং আরেকটা ব্যাপার আছে কিন্তু ভাইয়া, খেয়াল করো, যোজ্যতা। আমি যদি বলি ভাইয়া এই যোজনী এবং এই যোজ্যতা দুইটার মধ্যে পার্থক্য কি, সহজ একটা অ্যান্সার। বেসিক ক্লাস দেখছো না? বেসিক ক্লাস আমার দেখছো না? শোনো, একটা কথা মাথায় রাখবা, আমি যখন তোমাদের 500 MCQ করাবো, 200 সৃজনশীল করাবো, তাতে গণিত বলো, সায়েন্সের সাইড সাবজেক্ট বলো, তাতে তুমি যাই বলো না কেন, ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার বলো, তার আগে আমার বেসিকটা দেখে নেবা। এটা তোমাদের কাছে আমার হাত জোর অনুরোধ থাকবে। রুটিন তো পাওয়া গেছে কোন সময় কোনটা আমি নিব, তোমরা কিন্তু জানো। তো তার আগে, যেমন আজকে তোমাদেরকে আমি ঘোষণা দিয়ে দিচ্ছি, আমি পঞ্চম অধ্যায় কিন্তু নিব, বলছি না? এই পঞ্চম অধ্যায় ক্লাস আমি কি করাবো? 500 MCQ করাবো টাইপ ভিত্তিক, এবং 200 সৃজনশীল করাবো। মানে এই অধ্যায় থেকে 15টা সৃজনশীল আমরা আজকে সলভ করবো। আচ্ছা, তাহলে এটা যদি আমরা করি, তার আগে তুমি একটু বেসিকটা, এইটার বেসিক ক্লাসটা জানো তোমরা, ওয়েবসাইট আমার সাজানো আছে, আমার ফেসবুক গ্রুপে সাজানো আছে, সেখান থেকে তুমি দেখে নিবা। আমার কথা বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে এই দুইটা পার্থক্য কি? যোজ্যতা, যোজ্জনী, আর একটা হচ্ছে কিন্তু যোজ্যতা। তোমরা জানো, নর্মালি ব্যাপার চিন্তা করো, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত ভাইয়া? 11। ইলেকট্রন বিন্যাস করো, এটা কিন্তু আমরা জানি, এটা কি ভাইয়া? এটা নিউক্লিয়াস, নিউক্লিয়াস না? তাহলে প্রথম কক্ষপথে কয়টা? 2টা। পরে কক্ষপথে কয়টা? 8টা। খেয়াল করো, খেয়াল করো, 8টা। পরে কক্ষপথে কয়টা? 1টা। কেন ভাইয়া? কারণ সোডিয়াম, এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। 11টা হয়েছে, 2টা, 8 আর 2 10, বাইরে হয়েছে কিন্তু 1টা। বলো তাহলে, ছোট্ট একটা অ্যান্সার দিবা, এই সোডিয়ামের যোজনী কত এবং যোজ্যতা কত? বলো। একটা জিনিস মাথায় রাখবা, যোজ্যতা কি? একটা মৌলের সর্বশেষ কক্ষপথে যে কয়টা ইলেকট্রন থাকে, শর্টকাট, এটা শর্টকাট, বেসিকেও শিখাই দিছি। সর্বশেষ শক্তি স্তর বলতে পারো, কক্ষপথ বলতে পারো, যেটা ইচ্ছা সেটা বলতে পারো। ধরো শক্তি স্তর, তাহলে শক্তি স্তরে, সর্বশেষ শক্তি স্তরে যে কয়টা ইলেকট্রন থাকে, যে কয়টা ইলেকট্রন থাকে, ডান। এটাই হচ্ছে কিন্তু তার যোজ্যতা। ওকে, সর্বশেষ শক্তি স্তরে দেখো, সোডিয়ামের সর্বশেষ বা সর্ববাহিরে 1টা ইলেকট্রন আছে, তার মানে এই সোডিয়ামের যোজ্যতা হচ্ছে 1। যদি এখানে এমন একটা মৌল দিতাম যেটা বাইরে 6টা ইলেকট্রন আছে, তার মানে ধরো মানে সালফারের কথা যদি চিন্তা করো, সালফারের কথা, 16 না? তাহলে তুমি যদি এটা চিন্তা করো, সাপোজ
তুমি এটা চিন্তা করো। ধরো সালফার, আমি বললাম সালফার ইলেকট্রন বিন্যাসে তুমি একটু গোল্লা গোল্লা দিয়ে আঁকো। সালফার আমরা জানি 16, প্রথম কক্ষপথে 2টা, পরেরটা 8টা, 8 আর 2 10, বাকি থাকে কয়টা? বাকি থাকে হচ্ছে কিন্তু তোমার 16 না 6টা। তাহলে এই 2টা, এই 4টা, হ্যাঁ এই 2টা, 6টা, 16টা হইছে। এখন আমি যদি বলি ভাইয়া সালফারের যোজ্যতা কত, তুমি জানো সর্বশেষ শক্তি স্তরে যে কয়টা ইলেকট্রন থাকবে, এখানে 2 আর 2 4 আর 2 কত 6, তাহলে সর্বশেষ কক্ষপথে বা শক্তি স্তরে 6টা ইলেকট্রন আছে, তার মানে সালফারের যোজ্যতা হইছে কিন্তু 6। জান গেল যোজ্যতা। এবার আসি কিন্তু ভাইয়া বলতে পারো ভাইয়া যোজনী মানে কি? যোজনী হইছে কি যে আমি কিন্তু এটা বলেছি ভাইয়া বেসিকে কিন্তু স্পষ্টভাবে তোমাদের সাথে কিন্তু আলোচনা করেছি ভাইয়া, সেটা হচ্ছে একটু নিচে নামাবো। আচ্ছা দাঁড়াও, ওয়েট 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 ভাইয়া একটু দাঁড়াও। এই যে এখন দেখাচ্ছে ভাইয়া, এখন দেখাচ্ছে ভাইয়া, এখন দেখাচ্ছে, এখন দেখাচ্ছে ভাইয়া, একটু জানাও আমাকে, ঠিক আছে? দেখো, ওকে ফাইন। দেখো ভাইয়া খেয়াল করো একটু, যেটা বলতে চাচ্ছিলাম যোজনীর যে ব্যাপারটা, যোজ্যতা তো ডান, সর্বশেষ শক্তি স্তরে যে কয়টা ইলেকট্রন থাকবে সেটা হচ্ছে তার যোজ্যতা। তাহলে যোজনী মানে কি তোমরা কিন্তু জানো পর্যায় সারণীতে, এই যে গতকালকের ক্লাসেই তো শেষ করছিলাম রসায়নের চতুর্থ অধ্যায়, গতকালকে শেষ করছিলাম না? তোমরা জানো আমার ব্যাচে যারা আছে ক্লাস করছে। চতুর্থ অধ্যায় টাইপ ভিত্তিক এমসিকিউ, 500 এমসিকিউ, সৃজনশীল 15টা সৃজনশীল, সব ডান, 14 কুইজ সব ডান। এখন যেখান থেকে আসুক এমনি পারবা। আচ্ছা শোনো, যে তুমি জানো পর্যায় সারণীতে 18টা গ্রুপ আছে, পর্যায় আছে কয়টা জানো তোমরা? এই 18টা গ্রুপে লাস্টের যে গ্রুপটা 18 নম্বর গ্রুপ, যাদেরকে বলা হয় নিষ্ক্রিয় গ্যাস। কেন নিষ্ক্রিয় গ্যাস জানো? ওদের একটা স্পেশাল ক্ষমতা আছে, পাওয়ার আছে। পাওয়ার কি জানো? ওদের বাইরে 8টা করে ইলেকট্রন আছে, ওরা এই জন্য বলা হয় অষ্টক পূর্ণ। কিন্তু শুধুমাত্র হাইড্রোজেনের পরে 18 নম্বর গ্রুপে যে হিলিয়াম আছে, হিলিয়ামের বাইরে 2টা আছে, এই জন্য ওটাকে বলা হয় দ্বিত্ব। দ্বিত্ব যদি 2টা থাকে ওটাকে বলা হয় দ্বিত্ব, যদি 8টা থাকে ওটাকে বলা হয় অষ্টক। ওরা কিন্তু দ্বিত্ব এবং অষ্টক পূর্ণ, ওদের একটা পাওয়ার আছে, ওরা কাউকে ইলেকট্রন দিবেও না, কারো কাছ থেকে ইলেকট্রন নিবেও না। ঠিক সেম ভাবে ভাইয়া এই যোজনীর ব্যাপারটা হচ্ছে কিন্তু এরকম, যে যোজনী জিনিসটা হয়েছে ওই সর্বশেষ যে তোমার হচ্ছে কিন্তু শক্তি স্তরে 8টা ইলেকট্রন অর্জন করার জন্য বা দ্বিত্ব হওয়ার জন্য, অষ্টক হওয়ার জন্য বা দ্বিত্ব হওয়ার জন্য যে কয়টা ইলেকট্রন নেবে অথবা যে কয়টা ইলেকট্রন ত্যাগ করবে, এইটাই তার যোজনী। তুমি ব্যাপারটা চিন্তা করো ভাইয়া, এই সালফার যদি অষ্টক পূর্ণ করতে চায় তাহলে ওর কয়টা ইলেকট্রন লাগবে? মাথা দিয়া চিন্তা কর। ওর দেখো, ওর কিন্তু বাইরে 6টা আছে। ওর যদি কোনোভাবে কারো কাছ থেকে 2টা ইলেকট্রন পায়, কারো কাছ থেকে যদি 2টা ইলেকট্রন পায়, তাহলে কিন্তু ও দেখো ওর বাইরে তাহলে কিন্তু 8টা ইলেকট্রন হবে। এই কারণে এই সালফারে কিন্তু ভাইয়া যোজনী হয়েছে কিন্তু 2, কারণ ও যদি 2টা ইলেকট্রন কারো কাছ থেকে পায় তাহলে ওর যোজনী হয়েছে কিন্তু ভাইয়া, তাহলে কিন্তু অষ্টকপূর্ণ হইতে পারে 2। সোডিয়ামের কথা চিন্তা করো, সোডিয়ামের বাইরে কয়টা ছিল? 1টা। তাহলে সোডিয়াম যদি অষ্টকপূর্ণ করতে চায় তাহলে ও কি কারো কাছ থেকে 7টা ইলেকট্রন দেবে, মানে আনতে পারবে না? এই ক্ষমতা নাই। ওর ক্ষমতা হইছে ওই একটা সর্ববাইরে যে একটা, ওই একটা কাউকে দিয়ে দিতে পারবে, দিলে তাহলে ওই কক্ষপথটা আর থাকবে না, তাহলে তাহলে কিন্তু অষ্টক পূর্ণ করবে। তার মানে সোডিয়ামের যোজনী কত? 1। তাহলে সালফারের যোজনী কত ভাইয়া? 2। এই হয়েছে কিন্তু ভাইয়া তোমার যোজনী এবং যোজ্যতার ভিতরে পার্থক্য। ওকে, তাহলে নর্মাল ব্যাপার হয়েছে যোজনী জিনিসটা হচ্ছে কি ভাইয়া অষ্টক, খেয়াল করো শর্টকাটে লেখো, অথবা দ্বিত্ব হওয়ার জন্য, দ্বিত্ব হওয়ার জন্য, হওয়ার জন্য যে কয়টা, খেয়াল করো, যে কয়টা ইলেকট্রন গ্রহণ অথবা ত্যাগ করবে, ইলেকট্রন গ্রহণ অথবা ভাইয়া ত্যাগ করবে, খেলা শেষ। এইটাই তার কিন্তু ভাইয়া যোজনী। বুঝছো কি বোঝো নাই বলো আমাকে একটু কমেন্টে জানাও। এই যোজনী এবং যোজ্যতার কাহিনী বুঝছো কিনা একটু ক্লিয়ার করতে চাচ্ছি, ক্লিয়ার করতে চাচ্ছি। কালকে কোন সময় ভাইয়া? আমার ব্যাজে নিছিলাম ভাইয়া, ব্যাজে নিছিলাম। ওকে ওকে ওকে, এই দুটো জিনিস ক্লিয়ার কিনা? এই যোজনী এবং যোজ্যতার কাহিনী ক্লিয়ার কিনা? যোজনী এবং যোজ্যতার কাহিনী ক্লিয়ার কিনা ভাইয়া? বলো 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 বলো। আমার অর্ডার নাম্বার হয়েছে ভাইয়া, আমি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হায়ার ম্যাথ একসাথে ভর্তি হয়েছে, আমার হায়ার ম্যাথ গ্রুপে অ্যাড করে দেন প্লিজ। আমার অর্ডার নাম্বার হচ্ছে 16,647 মারব, 16,647 647, এটা একটু অ্যাড করে দাও। অ্যাড করো, অ্যাড করলে তুমি, তাহলে তুমি দিয়া ওই যে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করো, তাহলে এমনি পাবো। ফেসবুক গ্রুপ অ্যাড করছে কিনা একটু দেখো তো। আচ্ছা, তাহলে যোজনী এবং যোজ্যতা আমাদের কিন্তু ডান। আচ্ছা, যদি ক্লিয়ার হয়, বেসিকে আমি বুঝাইছি ভাইয়া, যোজনী এবং যোজ্যতার খেলা আমি বেসিকে বুঝেছি, তারপর একটু এক্সট্রা লেভেলে যেহেতু আমরা একটু
আপডেট জিনিস করবো আজকে, হ্যাঁ অনেক কিছু আমরা করব। তো এই কারণে একটু বাড়তি কিছু তোমাদেরকে শিখাই লইলাম আমি। অসুবিধা আছে? না রাগ করছো আবার? বলবে ভাইয়া এত পড়ান কেন? না একটু তো পড়তে হবে তাই না? এখন আমাদের মেইন যে জিনিসটা ভাইয়া, শোনো শোনো, বুঝাবো না, শর্টকাট শর্টকাট, ইয়েস 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 ইয়েস। জি ভাইয়া অল ক্লিয়ার। শোনো, যদি কারো কোনো সমস্যা থাকে, আসলে এই চ্যাপ্টারের উপর আমার ইউটিউবেও বেসিক ক্লাস আছে, একটু খুঁজে নিতে হবে। দেখো অসুবিধা নেই, এই ইউটিউব চ্যানেল রিফাত একাডেমিতেও তোমরা বেসিক ক্লাস দেখতে পাবে। ওকে, দেখো এখন সক্রিয় যোজনী কি, সর্বোচ্চ যোজনী কি, পরিবর্তনশীল যোজনী কি, সুপ্ত যোজনী কি। যোজনী মোটামুটি ভাবে 7 রকমের কিন্তু আছে। যেটা ধরো সাপোজ আমরা যদি এই এমসিকিউ গুলো যদি সলভ করা শুরু করি না, তাহলেই দেখবা এটার খেলাটা। এই জন্য এমসিকিউ করার আগে আমরা একটু বেসিকটা ক্লিয়ার করে নিচ্ছি আমাদের। দেখো সক্রিয় যোজনী কি, সর্বোচ্চ যোজনী কি, এটা আমাদের একটু বুঝতে হবে। সুপ্ত যোজনী কি, এগুলো আমাদের একটু বুঝতে হবে। ফাইন, মনে রাখবা ভাইয়া, প্রথমে আসি আমাদের যেটা জানতে হবে ভাইয়া, সেটা হচ্ছে কি সর্বোচ্চ যোজনীটা কি, এটা একটু দেখি। যেমন আমি যদি বলি ভাইয়া তোমরা দেখছো আয়রনের যোজনী 2ও হয় 3ও হয়, দেখছো না? 2ও হয় ভাইয়া, আবার 3ও হয়। তুমি দেখছো না ফসফরাস, ফসফরাসের যোজনী কিন্তু ভাইয়া 3ও হয় 5ও হয়, হয় না? হয় কিনা বলো? সো এটা আসলে তোমার হচ্ছে কিন্তু সর্বোচ্চ যোজনী, এটা জাস্ট পরিবর্তনশীল যোজনীর ভিতরেও পড়ে। সো এগুলো কিন্তু হয়। আবার আমি যদি ভাইয়া বলি সালফার, সালফারের যোজনী কিন্তু 2ও হয় 4ও হয় 6ও হয়। একটু মুখস্থ করো, মুখস্থ করো। কার্বন ভাইয়া, কার্বনের যোজনী কিন্তু ভাইয়া 2ও হয় 4ও হয়। জানো কি জানো না বলো? এগুলো কি জানো তোমরা? জানো এগুলা? অবশ্যই জানো। জানো না? না জানলে একটু পড়ে নাও যে আয়রনের 2ও হয় 3ও হয়, ফসফরাসের 3-5, ফসফরাসের 3-5, কার্বনের 2 সাইড, সালফার হচ্ছে কিন্তু 2 সাইড 6, 2 সাইড 6, 2 সাইড 6, 2 সাইড 6। ওকে, গেল এটা। আচ্ছা গেল এটা। এবার আসি কিন্তু এতটুকু ক্লিয়ার ভাইয়া? আচ্ছা, এখন আমরা কি জানবো? আমরা ফার্স্টে আমরা একটু সক্রিয় যোজনী জানবো। এই সক্রিয় যোজনীটা জানলে তুমি সুপ্ত যোজনী জানতে পারবা। যেমন আমি যদি বলি ভাইয়া যে সর্বোচ্চ যোজনী, যেমন অনেক সময় আমি যদি বলি যে ভাইয়া সর্বোচ্চ যোজনী, আয়রনের সর্বোচ্চ যোজনী কত, সাপোজ আমি কোশ্চেন করলাম আয়রনের, তুমি দেখবা তুমি জানো আয়রনের 2টা যোজনী, 2 আর 3, তাহলে এই 2-3 এর ভিতরে সর্বোচ্চ কে ভাইয়া? 3, তাহলে এই আয়রনের সর্বোচ্চ যোজনী হচ্ছে 3। ডান। যদি বলি ভাইয়া ফসফরাসের সর্বোচ্চ যোজনী কত, 3 আর 5 আছে, তাহলে বলো এর ভিতরে সর্বোচ্চ কি ভাইয়া? 5, তাহলে ফসফরাসের সর্বোচ্চ যোজনী হচ্ছে 5। ক্লিয়ার? যদি বলি সালফারের সর্বোচ্চ যোজনী কত, সর্বোচ্চ হচ্ছে 6, কার্বনের সর্বোচ্চ কত? 4। ডান। আমার কথা বুঝছো? এবার এই গেল আমাদের সর্বোচ্চ যোজনী। বুঝছো যে সর্বোচ্চ যোজনী কি, যেটা সবচেয়ে বেশি। আর পরিবর্তনশীল যোজনী, যেমন আয়রনের পরিবর্তনশীল অনেক সময় 2 হইতে পারে, অনেক সময় 3 হইতে পারে, দেখাবো না আমি। আবার ফসফরাস 3 হইতে পারে, 5 হইতে পারে, দেখাবো না আমি। আচ্ছা, এই গেল আমাদের এই সর্বোচ্চ যোজনী এবং পরিবর্তনশীল যোজনী। জিনিসটা ক্লিয়ার? এবার এই দুটোই যদি ক্লিয়ার হয়, এখন আমাদের একটু জানতে হবে ভাইয়া সক্রিয় যোজনী। আসলে সক্রিয় যোজনী আসলে কি? আচ্ছা, মাথায় রাখবা ভাইয়া, সক্রিয় যোজনী হইছে কোন একটা যৌগের কোন মৌল যে যোজনী ব্যবহার করে। মাথায় ঢোকে না? ঢুকছে? ঢোকে না? আচ্ছা আমি আবার বলি, কোন একটা যৌগের কোন মৌল, যে মানে কোন যৌগে, যৌগ মানে কি? যৌগ মানে মানে 2-3টা মৌল মিললেই তো একটা যৌগ হয়, তাই না? 2টা বা 3টা হয় না যৌগ? তাহলে কোন একটা যৌগের যে মৌলগুলো থাকে, ওই মৌলগুলোর যোজনী কি? সক্রিয় যোজনী বলে। এখনো ঢোকে নাই মাথায়? আচ্ছা ভাইয়া তো আছে, প্যারা না ওকা, টেনশন নিও না, আমি তো আছি। তাহলে ব্যাপারটা আমি যদি একটু বলি, ক্যালসিয়াম ক্লোরাইডের কথা খেয়াল করো ভাইয়া, ক্যালসিয়াম ক্লোরাইড। এবং আরেকটা বিষয় ভাইয়া, তোমরা পঞ্চম অধ্যায়ে আমি তোমাদেরকে শিখেছি ভাইয়া, যোজনী কিন্তু এই যে পরিবর্তনশীল যোজনী বলছে না, এই যোজনী কিন্তু ভাইয়া পরিবর্তন হয়। যোজনী কিন্তু ভাইয়া পরিবর্তন হয়। ভাইয়া কিরকম পরিবর্তন হয় তুমি চিন্তা করো। ক্যালসিয়াম ক্লোরাইড, খেয়াল করো, যোজনী নিয়ে পড়াশোনা করতেছে। যোজনী মানে কি? যে সর্বশেষ কক্ষপথে যে অষ্টক বা দ্বিত্ব আছে, এগুলো পূর্ণ করার জন্য যে কয়টা ইলেকট্রন গ্রহণ করবে বা ছাড়বে। তুমি চিন্তা করো, ক্যালসিয়ামের বাইরে কয়টা আছে ভাইয়া বলো তো? প্রথম কক্ষপথে 2টা, পরেরটা 8টা, 10টা, পরেরটা 8টা, 18টা, ক্যালসিয়ামের 20। বাইরায় কিন্তু 2টা ইলেকট্রন আছে, মানে সর্বশেষ কক্ষপথে কিন্তু ক্যালসিয়ামের ভাইয়া 2টা ইলেকট্রন আছে। এখন এই ক্যালসিয়াম যদি ভাইয়া অষ্টক পূর্ণ করতে চায়, তাহলে ওই 2টা ইলেকট্রন ছাড়া লাগবে, ত্যাগ করা লাগবে। সো এই যে 2টা ইলেকট্রন ছাইরা দিবে অষ্টক পূর্ণ করার জন্য, তাহলে এই জন্য আমি বলতে পারি ক্যালসিয়ামের যোজনী হয়েছে কিন্তু 2। খেয়াল করো, ক্লোরিনের তুমি চিন্তা করো, ইলেকট্রন বিন্যাস করো, প্রথম কক্ষপথে 2টা, গোল্লা গোল্লা যেভাবে বেসিকে শিখেছি, পরেরটা 8টা, 18 2 10, বাকি থাকে 7টা, পরেরটা বসবে 7টা। এখন ক্লোরিন যদি অষ্টক পূর্ণ করতে চায়, তাহলে 17, তো ওটা একটা ইলেকট্রন লাগে, ও একটা ইলেকট্রন গ্রহণ করবে। এই জন্য কিন্তু ক্লোরিনের যোজনী হয়েছে কিন্তু ভাইয়া 1। এই যে আমি ক্যালসিয়ামের 2 দিলাম, ক্লোরিনের 1 দিলাম, মুখস্থ? নো, মুখস্থ না।
ওই সর্ববাহিরায় কয়টা ইলেকট্রন অষ্টপূর্ণ করার জন্য কয়টা ইলেকট্রন গ্রহণ করবে, এইটাকে বলা হয় ভাইয়া সক্রিয় যোজনী। এইটাকে বলা হয় ভাইয়া সক্রিয় যোজনী। কি বলছি, কোন যৌগের প্রত্যেকটা মৌলের নিজস্ব যেই যোজনী আছে এটা কি বলা হয়, সক্রিয় যোজনী। ব্যাপারটা ক্লিয়ার? ব্যাপারটা আমার কথা বুঝতে পেরেছো? হ্যাঁ, তাহলে কোন যৌগের 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 এই যে সক্রিয় যোজনীর সংজ্ঞাটা লিখে রাখো, লেখো সবাই। যৌগের ভিতরে যে মৌলগুলো আছে, এই মৌলগুলো যৌগের মধ্যে যে মৌলগুলো আছে, এই মৌলগুলো যে তোমার আছে কি ব্যবহার করে, যে যোজনী ব্যবহার করে, যে যোজনী ব্যবহার করে, যে যোজনী ব্যবহার করে, তাহলে এটাকে বলা হয় সক্রিয় যোজনী। একটু চাইলে ভাইয়ার লেখাটা যদি ভালো লাগে, তোমার কাছে মনে হয় যে না হেল্পফুল হবে, আমি পরীক্ষা যখন দিতে যাব তখন আমার সক্রিয় যোজনী, সর্বোচ্চ যোজনী, সুপ্ত যোজনী মনে নাই থাকতে পারে, একটু নোট করে রাখলে জিনিসটা পরীক্ষার আগে এক নজর ভুলাবো, খাতাটা উল্টে যাবো পরীক্ষা হলে যে দেখবো আমার এমসিকিউ একটা কমান পড়ছে, 2টা কমান পড়ছে। যদি তুমি মনে করো, আর যদি মনে করো দূর ভাইয়া কি পড়ায়, এসে এর চেয়ে ভালো ভালো বুয়েটের টিচার আছে, মেডিকেলের টিচার আছে, ভালো ভালো টপার টিচার আছে অনলাইনে, তার কি পড়া দেখবো। হ্যাঁ, তা যদি মনে করো তাহলে তোমার লেখার দরকার নেই, তুমি লিখো না ভাইয়া, এটা তোমার টাইম পাস হইবে। তার তুমি যদি এটা মনে করো যে ভাইয়ের চেয়ে অনেক ভালো পড়ে, তার কাছে আমি পড়বো, তাহলে তুমি যে আমার ক্লাসটা দেখতেছো, তাহলে এটা তোমার টাইম পাস হবে ভাইয়া, টাইম লস হবে। এটা আমি বলতেছি, তোমার টাইমটা লস হচ্ছে ভাইয়া, ঠিক আছে? তুমি সেখানে সময় দাও। আচ্ছা, তাহলে এই গেল কিন্তু যোজনীর পরিবর্তন। তাহলে ক্যালসিয়ামের যোজনী হয়েছে কত, 2। এইটাকে বলা হয়, আমরা বলতে পারি সক্রিয় যোজনী। আচ্ছা, আমি আর একটু টানি ভাইয়া, পানি। বলো, এই পানির ক্ষেত্রে তুমি জানো হাইড্রোজেন যেটা আছে, তুমি চিন্তা করো এই হাইড্রোজেনের যোজনী কত, সক্রিয় যোজনী কত? আমি যদি জিজ্ঞেস করি, হাইড্রোজেনের 80 একো আছে, ও হাইয়েস্ট হইলে ও দ্বিতীয় হইতে পারবে, ওই হিলিয়ামের মতো। তাহলে ওর একটা ইলেকট্রন হয় গ্রহণ করবে, না হয় ত্যাগ করবে। তাহলে ওর যোজনী হয়েছে কিন্তু 1। এটা গেল হাইড্রোজেন। এবার আছে কিন্তু ভাইয়া অক্সিজেন। ভাইয়া অক্সিজেনে তুমি ইলেকট্রন বিন্যাস করো 8 না, প্রথম কক্ষপথে 2টা, পরেরটা হইবে 6টা, পরের কক্ষপথে 6 আর 2 8, তাহলে অষ্টক পূর্ণ করার জন্য 2টা লাগে। তো এই জন্য কিন্তু অক্সিজেনের যোজনী হয়েছে কিন্তু 2। তাহলে এই যে 1 আর 2 দিলাম, এটাকে বলতে পারি আমি সক্রিয় যোজনী। ব্যাপারটা ক্লিয়ার না? অসুবিধা আছে? হ্যাঁ, নিজস্ব অর্থাৎ কোন যৌগে মৌলগুলোর নিজস্ব যে যোজনী বা যে যোজনীটা ব্যবহার করে, এটাকে আমি বলতে পারি সক্রিয় যোজনী। ওকে, এখন আমি যে জিনিসটা আসলে বলতে চাচ্ছি ভাইয়া, সেটা হচ্ছে শোনো, যে ভাইয়া যৌগের মধ্যে মৌলগুলোর যোজনী কিন্তু চেঞ্জ হয়, পরিবর্তন হয়। যেমন কিরকম, ক্যালসিয়ামের যোজনী কত, 2। এই 2টা কিন্তু ক্লোরিনের কাছে যাবে, আবার ক্লোরিনের যোজনী 1, এই 1টা কিন্তু ক্যালসিয়ামের কাছে আসবে। বলবো যে ভাইয়া ক্যালসিয়ামের এখানে তো আপনি 1 দেন নাই, বা বইও তো দেওয়া নাই, 1 দেওয়াও যান না দেওয়াও তা। আবার চিন্তা করো, তুমি জানো হাইড্রোজেনের যোজনী হচ্ছে কিন্তু 1, এই 1টা অক্সিজেনের কাছে যাবে, এখানে 1, আর অক্সিজেনের যোজনী হচ্ছে 2, এই 2টা কিন্তু হাইড্রোজেনের কাছে আসছে। দেখছো, 1 দেয় নাই, 1-এর কোনো ভ্যালু নাই। ওকে, আমি আরেকটা জিনিস বলি, আয়রন ক্লোরাইড। খেয়াল করো ভাইয়া, এটা সাপোজ চিন্তা করো, বলো তো ভাইয়া আয়রনের যোজনী কত, ক্লোরিনের যোজনী কত, যেটা বের করবা এটাই সক্রিয় যোজনী। তুমি জানো ভাইয়া ক্লোরিনের যোজনী, তুমি তো জানো না, ওর বাইরে 7টা আছে, অষ্টপূর্ণ করার জন্য ওর 1টা লাগবে, তার মানে ওর যোজনী হয়েছে কিন্তু 1। খেয়াল করো, তাহলে আয়রনের কত, তোমার চোখ আছে না, তোমার চোখ আছে, দেখো ক্লোরিনের এখানে 3 আছে, এইটাই তো আয়রনের, এই তো শেষ। আমার কথা বলছে। আবার অনেক সময় দেখবা আয়রন Cl2 থাকে, তাহলে বলো আয়রনের যোজনী কত, ক্লোরিনের যোজনী কত? দাঁড়াও, হয়তো বা বলো ভাইয়া দেখাচ্ছে না নিচ থেকে, দেখো আয়রনের যোজনী কত, ক্লোরিনের যোজনী কত, বলো। তুমি জানো ক্লোরিনের যোজনী হচ্ছে 1, আর এই যে ক্লোরিন লাগে 2 আছে, তার মানে আয়রনের যোজনী এখন 2। এই তো, আহামরি তো তাল গাছ না যে ভাই তাল গাছ পারি না, আহামরি তো এটা তাল গাছ না যে বড় বড় তাল গাছ, হ্যাঁ, যে পারবো না। আচ্ছা, বুঝো না এই ব্যাপারটা? এই এসে কিন্তু তোমার যোজনী, এটাকে আমরা বলতে পারি সক্রিয় যোজনী। নেক্সট টাইম যেন আর সমস্যা না হয়। এখন আমি এখান থেকে যেটা তোমাদেরকে শিখাবো ভাইয়া, যেটা মেইনলি তোমাদেরকে ভাইয়া শিখাতে চাচ্ছি, সেটা হচ্ছে, এবার তো বুঝতে পেরেছো যে যোজনী কিন্তু একজনটা আর একজনকে দিয়ে দেয়। ওই যে মহব্বতে পেয়ারকে মহব্বত, বুঝো না? ওই পেয়ারকে মহব্বত করতে চাই, তোমারটা তারা দিবা, তারটা তোমাকে দেবে। ব্যাপারটা বুঝছো? অনেকে বুঝবে ডিস্টিং, হ্যাঁ ডিস্টিং। আচ্ছা, এটা আমাদের গেল। তো তাহলে সক্রিয় যোজনীর খেলাটা ডান। ওকে ভাইয়া, অসুবিধা আছে? এখন আসি মেইন যে যোজনী, সেটা হচ্ছে তোমার সুপ্ত যোজনী। তাহলে এই যে এবার যে এমসিকিউ করাবো টাইপ 1 এ টাইপ 2 তে, সেখানে সক্রিয় যোজনী আছে, সর্বোচ্চ যোজনী আছে, সুপ্ত যোজনী আছে, সেখানে যেন আমার আগে করতে পারো, নাহলে কিন্তু মাইট দিব। আচ্ছা, এখন আসে সুপ্ত যোজনী। ভাইয়া তুমি দেখবা সুপ্ত যোজনী, খেয়াল করো, সুপ্ত যোজনী এটার একটা সূত্র আছে ভাইয়া, সেটা হচ্ছে কি, সর্বোচ্চ যোজনী থেকে ভাইয়া তোমার এই যে সর্বোচ্চ যোজনী থেকে সক্রিয় যোজনী বিয়োগ দিতে হবে। খেয়াল করো ভাইয়া,
সক্রিয় যোজনী বিয়োগ দিতে হবে। ওকে, আমার কথা বুঝতে পেরেছো? এটা কিন্তু একটা সূত্র, এই সূত্রটা ভাইয়া তোমার একটু মাথায় রাখতে হবে। সর্বোচ্চ যোজনী থেকে তোমার কি বিয়োগ করতে হবে, আমি একটু মুছে দিই ভাইয়া, জায়গা নেই, জায়গার একটা শর্ট পড়ে গেছে, যে সুপ্ত যোজনী আমরা কেমনে বের করব, সর্বোচ্চ যোজনী থেকে আমাদের এটা বের করতে হবে। ভাইয়া এসকে রাকিবুল ভাইয়া আমাকে উচ্চতর গণিতে গ্রুপে আপনি অ্যাড করছেন, কিন্তু আমি ড্যাশবোর্ডে ক্লাস দেখি না, লক করা দেখায়। এটা অর্ডার নাম্বার মারো, একটা অর্ডার নাম্বার দেখো তো। 17,089। ওকে, ঠিক আছে, 17,089 মারো। আচ্ছা, এখন একটু খেয়াল করো, একটা অর্ডার নাম্বার দেখতে বলছি 17,089, অ্যাড করা। তো দেখো, আচ্ছা যাই হোক, দেখো ভাইয়া খেয়াল করো, একটু পড়াশোনায় মনোযোগী হয়, ওটা না বলি, ওটা ক্লাস শেষে বললো ভাইয়া, এটা পড়ায় ডিস্টার্ব হয়। দেখো তাহলে এখন আমি তোমাকে বললাম ভাইয়া, সাপোজ তোমাকে আমি বললাম, কোশ্চেন করলাম আমি, PCl3, এটাকে বলা হয় কি, মনোডাইট্রাই, 3 থাকলে ট্রাই, 5 থাকলে বলা হয় পেন্টা, জানো না? হেক্সো না, 6 থাকলে হেক্সা, 7 থাকলে হেপটা, জানো না? জানো তো কথা। তো ভালো ভালো টিচারদের কাছে পড়ো, তাহলে এটা তো জানার কথা। তাহলে দেখো, ফসফরাস ট্রাইক্লোরাইড, মনোডাইট্রাই, এর আমি বলে দিলাম, এর ফসফরাসের, সরি দাঁড়াও, তোমাকে আমি যে কোশ্চেনটা করবো সেটা হচ্ছে ফসফরাস ট্রাইক্লোরাইড এর সুপ্ত যোজনী বের করো। পুরি দেখো, ফসফরাসের সুপ্ত যোজনী হয়তো বা কোশ্চেনটা আমার লেখা উল্টা হয়েছে, এটা তোমার কিন্তু বের করতে হবে। এই ফসফরাস ট্রাইক্লোরাইড আছে, সেখান থেকে ফসফরাসের সুপ্ত যোজনী তোমাকে বের করতে বলছে। ঠান্ডা মাথা চিন্তা করো, একটু চিন্তা করো ভাইয়া, তুমি জানো এখানে কিন্তু স্পষ্ট বইলা দিচ্ছে, তুমি কিন্তু জানো এই যে ফসফরাসের যোজনী কত বলো, মানে এই যে সক্রিয় যোজনী কত বলো, সক্রিয় যোজনী তুমি বলবা ভাইয়া, সক্রিয় যোজনী এখানে আছে কত ভাইয়া, দেখো এখানে আছে কত ভাইয়া, 3। তুমি জানো ক্লোরিনের তো যোজনী 1, আর এই ক্লোরিনের সাথে যেটা 3, এটা ফসফরাসের 3, এই তো। কিন্তু বলবা ভাইয়া ফসফরাসের তো 2টা, একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে 5, এখন কি লাগবে? এখন তোমাকে বললাম, নির্দিষ্ট করে বলে দিয়েছে এই ফসফরাস ট্রাইক্লোরাইডের ফসফরাসের সুপ্ত যোজনী বের করতে। আচ্ছা, এখন সর্বোচ্চ যোজনী থেকে সক্রিয় যোজনী বিয়োগ করতে হবে। তাহলে বলো, যেহেতু স্পষ্ট বলে দিয়েছে তোমার এখন ফসফরাসেরটা বের করতে হবে, তাহলে ফসফরাসের সর্বোচ্চ যোজনী কত ভাইয়া বলো তো? 5, তাহলে এই 5 মাইনাস মাইনাস সক্রিয় যোজনী ভাইয়া, তাহলে সক্রিয় যোজনী কোনটা হবে তুমি দেখো, খেয়াল করো, এর মধ্যে সক্রিয় যোজনী কত পাইছো ভাইয়া, এখানে 3, তাহলে সক্রিয় যোজনী হবে 3, 5 থেকে 3 গেলে 2, এই আনসার শেষ, খেলা শেষ, বুঝছো না? আরো খেলবা? আচ্ছা আর একটু খেলি, আর একটু খেলি, দাঁড়াও, এটা গেল আমাদের একটা কোশ্চেন, আর একটু খেলি। ধরো সাপোজ এখন আমি উল্টা কোশ্চেন করি ভাইয়া, বলো ফসফরাস ট্রাইক্লোরাইডের তোমার ধরো ক্লোরিনের সুপ্ত যোজনী বের করতে বললো, সাপোজ ক্লোরিন বললো, ক্লোরিন বললো, এখন বের করো ক্লোরিনের সুপ্ত যোজনী। আমি ঘুরাই দিলাম, অসুবিধা আছে, তুমি আগে বের করো ভাইয়া। তুমি জানো ক্লোরিনের হইছে কিন্তু যোজনী 1, এটা সক্রিয় যোজনী, আর ফসফরাস এখানে 3 আছে, এই 3, এটা তো তুমি জানো। আচ্ছা এখন বলো তো ভাইয়া, ক্লোরিনের তুমি যোজনী জানো কয়টা? একই, ওই একই। আচ্ছা তাহলে বলো তো, এখন আমাদের যেটা বের করতে হবে ভাইয়া, কি বের করতে হবে বলো, বের করো দেখি কি কি আনসার দিতে পারো। সুপ্ত যোজনী যদি আমরা ক্লোরিনেরটা বের করতে চাই, সর্বোচ্চ যোজনী তুমি জানো ক্লোরিনের সর্বোচ্চ যোজনী একই, এই 1 মাইনাস সক্রিয় যোজনী, ক্লোরিনের সক্রিয় যোজনী কত পাইছো ভাইয়া? ক্লোরিনের 1, এই 1 থেকে 1 গেলে কত থাকে? 0 থাকে, এই আনসার। এই যে ফসফরাস ট্রাইক্লোরাইডের ভিতরে ক্লোরিনের সুপ্ত যোজনী হচ্ছে কিন্তু ভাইয়া 0। ডান, বলো ভাইয়া বুঝছো? বলো বলো বলো, বুঝছো কিনা? ওয়াও, কিরে তুমি আমার আগে বের করে দিয়েছে 0, কি অবস্থা এগুলো? না এটা তো পারার কথা না, না না এটা তো বের করার কথা না। এত ভালো ভালো টিচার থাকতে এই নর্মাল টিচারের কাছে আইসা কেমনে এগুলো শিখলাম না, এটা তো ভালো কথা না। আচ্ছা এটা গেল আমাদের। এরপরে আসি, এরপরে আর করবা বলো। আচ্ছা আর একটা খেলা খেলি, আয়রন ধরো, আয়রন এই ট্রাইক্লোরাইডের আমি বলে দিলাম ভাইয়া, এখানে যে আয়রনের সুপ্ত যোজনী বের করো, বের করো, রেডি রেডি 1 2 3, রেডি 1 2 3। আগে একটা কাজ করি, সক্রিয় যোজনীটা বের করি। বলো, তুমি তো জানো এটা নরমাল বিষয়, ক্লোরিনের বাইরে 7টা আছে, ওর যদি অষ্টক পূর্ণ করতে চাই ওর কিন্তু 1টা লাগবে, তাহলে 1, ওর ওখানে 3 আছে, তার মানে আয়রনের 3, এটা জানা কথা। আচ্ছা এখন আসি, স্পষ্ট বলে দিচ্ছে আয়রন, তাহলে একটু আয়রনটা লিখি। আয়রনের আমরা জানি যোজনী 2টা, একটা হচ্ছে 2 আর হচ্ছে কিন্তু 3। এখন আমরা একটু পয়েন্টে আসি, খেলাটা খেলি একটু। দেখো সুপ্ত যোজনী বের করো, সর্বোচ্চ যোজনী থেকে মানে সক্রিয় যোজনী বের করতে হবে।
তাহলে স্পষ্ট বলে দিচ্ছি কি ভাইয়া তোমাকে, যে তোমার বের করতে হবে কিন্তু আয়রনের। দেখি কি কি আমার আগে করতে পারো, অনেকে বের করে ফেলছে। আয়রনের সর্বোচ্চ যোজনী আছে 3, এই যে 3, 3 থেকে সক্রিয় যোজনী বের করতে হবে। তাহলে তুমি দেখো এটার মধ্যে আয়রনের সক্রিয় যোজনী কত ভাইয়া, এই যে 3। তাহলে 3 থেকে 3 বিয়োগ করলে কত হয়, 0। বলো বুঝি নাই, বলো বুঝি নাই, বলো যে ভাইয়া বুঝি নাই আমি কিছু, বুঝছো? আশা করি তোমরা ক্লিয়ার বিষয়টা। আচ্ছা, এটা ধরো গেল। আমি আরেকটু বানাই দিবে আয়রন। এই যে এই জিনিসটা শেখানোর জন্য এত কিছু করছে, বুঝছো? এখন বলো, আগে আমরা পাইছি, আমাদের বললো আয়রন, এই যে ক্লোরাইডের আয়রনের সুপ্ত যোজনী। হ্যাঁ, আগে আমরা সক্রিয় যোজনীটা বের করি। ক্লোরিনের তো আমরা জানি 1, ওর লাগে 2 আছে, তার মানে এই ক্ষেত্রে আয়রনের হবে কিন্তু ভাইয়া 2, এটা শিওর। আর তুমি জানো আয়রনের 2টা যোজনী, এটা জানো? আচ্ছা, এখন বের করো, এখন বের করো আয়রনের। তুমি জানো সর্বোচ্চ যোজনী, তুমি জানো আয়রনের সর্বোচ্চ যোজনী হচ্ছে 3, এই 3 থেকে বিয়োগ করতে হবে সক্রিয় যোজনী। এর ভিতরে দেখো তো আয়রনের সক্রিয় যোজনী কত আছে, দেখো তো, এখন আছে 2, এই 2, 3 থেকে 2 গেলে থাকে হইছে 1, এই আনসার। আগেরটা হইছে কত, 0, এটা হইছে 1। মনে কি বলবো ভাইয়া, ইয়া করাই নাই, পরীক্ষা আইছে ইয়া করাই নাই, আয় হায় ভাইয়া করাইছে, বড় বড় চাপা মারছে, 500 এমসিকিউ করাইবে প্রত্যেকটা সাবজেক্ট দেয়া, তারপর কি কমান পড়বে। হ্যাঁ, এ করাই তো নাই, এমসিকিউ করাইছে, আবার মুখে এমনি চাপা মারবা না? কমেন্ট আইসা তারপর গালি গালা যত লাগে, ওরে বাইরে ভাই গালি গালা জ্বালায় খালি করতে থাকবা, পুরো দূরে করতে থাকবা, কমান না পারলেই হইছে খালি গালি গালাস। ওকে, আচ্ছা, এই আমাদের যোজনীর কনসেপ্ট ক্লিয়ার, আমাদের এই যোজনীর কনসেপ্ট আমাদের ক্লিয়ার। তারপর ওই যে বন্ধনের মধ্যে আয়নিক বন্ধন আছে, সমযোজী বন্ধন আছে, এবারে জানি কি আছে স্যার, কি জানি আর কি কি বন্ধন আছে জানি, সন্নিবেশ, সন্নিবেশ সমযোজী বন্ধন, হাইড্রোজেন একটা বন্ধন, এই ভ্যান্ডারওয়ালসের একটা বন্ধন, বন্ধন নিয়ে পড়া মনে, এটা পরে। আচ্ছা, তাহলে আমাদের এটা যদি ক্লিয়ার হয়, তাহলে আমরা এখন একটু এমসিকিউ তে যাই। সো রেডি, 1 2 3 3 3 3 3, টাইপ 1, খেলা শুরু। তাহলে রেডি ভাইয়া, এক হবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। ওয়াও, অনেক স্টুডেন্ট আছে, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, একটু খেলাটা আজকে একটু ক্লিয়ার করি আমরা, হ্যাঁ? আচ্ছা দেখো, কার্বন মনোডাইট্রাই কি জানি কয়, এটা যদি সাইড থেকে জানি কি কয়, মনো কয় একেরে, একেরে কয়, ডাই কয় 2, ট্রাই কয় 3 রে, মনোডাইট্রাই, তারপর জানি কি টিটটা, টিটটা মনে হয় ভাইয়া তো মনে হয় পারে না, সম্ভবত মনে হয় টিটটা, কার্বন টিটটা ক্লোরাইড। আচ্ছা, এর কেন্দ্রীয়, কেন্দ্রীয় মানে কি মাঝখানে যেটা থাকে, এই কেন্দ্রীয় পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা কত রাশি বলে আসছে। তুমি এত প্যারা নিবা না ভাইয়া, তুমি এত প্যারানোর কোনো দরকার আছে, লাইফে প্যারানোর কোনো দরকার আছে? জাস্ট তুমি এটা চিন্তা করো যে কার্বন এই Cl4। আচ্ছা, আমরা এটা একটু হেল্প করার জন্য আমরা এটা একটু নিই, অন্য একটা পেজ নিচ্ছি। দেখো, খেয়াল করো কি বলছিল জানি, কার্বন CCl4। আচ্ছা, এখানে তুমি দেখো এই যে ক্লোরিন কয়টা আছে ভাইয়া, 4টা, আর কার্বন আছে কিন্তু 1টা। তাহলে কার্বনের একটু ইলেকট্রন বিন্যাস করো। তুমি জানো কার্বনের হয়েছে কত, পারমাণবিক সংখ্যা কত ভাইয়া, 6। তার মানে প্রথম কক্ষপথে 2টা, পরেরটা হবে 4টা। যেহেতু এখানে তুমি দেখো ক্লোরিন 4টে আসছে, মানে 4 আছে, তাহলে আলাদা আলাদা রাখো, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, 4টা দিছি। এখন এই Cl4 মানে এখানে একটা ক্লোরিন আসবে ভাইয়া, এই এখানে একটা ক্লোরিন আসবে, আবার এখানে একটা ক্লোরিন আসবে, আবার ভাইয়া এখানে একটা ক্লোরিন আসবে, আবার এখানে একটা ক্লোরিন আসবে। জানো না, বেসিকে শিখিয়েছিলাম। এই তো, তাহলে যদি ক্লোরিন আসে তাহলে ইলেকট্রন শেয়ার করবে, ওর ক্লোরিন ইলেকট্রন শেয়ার করবে, এই শেয়ার করবে, এই শেয়ার করবে, এই তো। তাহলে এখন একটু দেখি কোশ্চেন কি কইছে, যে কার্বন এই কেন্দ্রীয় পরমাণুর সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা কত। তুমি দেখো ভাইয়া, এই CCl4 এর কেন্দ্রীয় পরমাণু হইছে কিন্তু এই কার্বনটা। এখন দেখো এটা সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে দেখো তো ভাইয়া, দেখো বলো, তুমি বলো ভাইয়া, এখন সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে দেখো, এখানে আছে 2টা, এখানে আছে 2টা, 4টা, এই 6টা, এই 8টা। তার মানে আমাদের অ্যান্সার হবে কিন্তু ভাইয়া কোনটা হবে, এই 8 হবে। ব্যাপারটা সিম্পল, বুঝছো ভাইয়া, আমার কথা বুঝছো? 4 হবে, অনেকে বলছে 4 হবে, আহা 8 হবে না, সাইডে হইবে, সাইডে হইবে, আহ কি বললে, কি সুন্দরভাবে বুঝাই দিলাম। এবার যদি বলো যে 4 হবে, এটা কোনো কথা? আচ্ছা দেখো, এবারটা দেখো, এই সিলের বোর্ড 23 আসছে, দেখো দেখো, এই যে এক্সি মানে কি ভাইয়া, জেনন। ওই যে কি জানি, ওই 18 নম্বর গ্রুপে শিখেছিলাম গত ক্লাসে, কি জানি হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, ওগানিসন, এগুলো হইছে নিষ্ক্রিয় গ্যাস। ওদের বাইরে 8টা করে ইলেকট্রন আছে, ওরা তোমার ইলেকট্রন দেবেও না, তোমার সাথে শেয়ার করবেও না, বুঝছো? শুধু কথা, তোমার পাত্তা দিবে না। তাহলে আমরা জানি নিষ্ক্রিয় গ্যাসের বাইরে 8টা থাকে,
তাহলে তোমার জাস্ট বুদ্ধি। অনেকে বল ভাইয়া এক্সি এত ভাইয়া পড়ায় নাই, না অন্য স্যারদের দেখছি ওই যে 30টার উপরে পড়াইছে, একেবারে 50টা পর্যন্ত আমাদের এসএসসি লেভেলে মুখস্থ করাইতে বলছে, কিন্তু ভাইয়া তো তা বলে নাই, তো এক্সি কমান পড়ে নাই। এটা জাস্ট বুদ্ধিমানের খেলা ভাইয়া। এই এক্স এর একটা নিষ্ক্রিয় গ্যাস, তাহলে নিষ্ক্রিয় গ্যাসের আমরা জানি বাইরে 8টা থাকে, তাহলে এখানে বলছে শক্তিস্তর কয়টা ইলেকট্রন, এটা এমনি 8টা হবে, শেষ। পরে আসি, অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন কত? এই অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন কত বলো? যোজনী আর যোজ্যতা, যোজ্যতা মানে কি সর্ব বাইরে যে কটা থাকবে, অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করলে প্রথম কক্ষপথে 2টা পাবা, পরেরটা পাবা 6টা, তাহলে আনসার হবে 6। ডান, বুঝছো? বুঝছো? এটাকে উপরেটা সিলেট বোর্ডে আসছে। আচ্ছা দেখি পরেরটা 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 পরেরটা, দেখো 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 দেখো, খেয়াল করো চিত্রে কোন মৌলের যোজনী ইলেকট্রন সংখ্যা বেশি? তুমি খেয়াল করো ভাইয়া, তুমি একটু ভালো করে দেখো, যোজনী, যোজনী কোনটায় বেশি? তুমি একটু 2 4 5, হ্যাঁ দেখো ভাইয়া যোজনী কোনটায় বেশি। এটা কোশ্চেনটা কি উল্টা পাল্টা করলো নি? হ্যাঁ দেখো এখানে যোজনী আছে কয়টা? যোজনী বলছে ভাই, এখানে একটু উল্টা করছে, আমি শিওর এই কোশ্চেনটা একটু উল্টা করছে। কারণ কি দেখো, এই এম মৌলের 6টা বলে যোজনী, দেখছো এখানে কয়টা? 2 4 এই 6, এই 6টা কি যোজনী না যোজ্যতা? তুমি বলো এটা কি যোজনী না যোজ্যতা? যোজ্যতা না। হ্যাঁ, আবার বি মৌলের যোজ্যতা কত? একটা। সি মৌলের যোজ্যতা কত? 5টা। ডি মৌলের যোজ্যতা কত? একটা। এখানে যোজনী হবে না, এটা হবে কিন্তু ভাইয়া যোজ্যতা, এটা যোজ্যতা হবে ভাইয়া। তাহলে এখানে মানে হচ্ছে কিন্তু ইলেকট্রন সংখ্যা সবচেয়ে বেশি কোনটায়? বলো ইলেকট্রন সংখ্যা কোনটায় সবচেয়ে বেশি ভাইয়া? বলো দেখি, 2টা, আবার ওখানে আছে কিন্তু 6 আর 2 10, পরেরটা এই এ নাম্বার হবে, ক নাম্বার হবে? এটা একটু ভুল আছে ভাই, এটা একটু ভুল আছে, বুঝছো? এটা দেখো পরেরটাতে আসি, এই যে O2 মাইনাসের শেষ শক্তি স্তর ইলেকট্রন সংখ্যা কত? অক্সিজেন O2 মাইনাস, তাহলে ইলেকট্রন বিন্যাস করো, এই যে ইলেকট্রন বিন্যাস করছো 1:2:2p6, ডান। এখন এনে বলো তো সর্বশেষ কক্ষপথে, মানে শুধু কথা এইরকম, প্রথম কক্ষপথে 2টা, অক্সিজেনের কত? 8 না, পরের কক্ষপথে 2 4 এই 6, 6 2 8, ডান। তাহলে সর্বশেষ কক্ষপথে ভাইয়া কয়টা? সর্বশেষ কক্ষপথে মানে কক্ষপথে কয়টা? তোমার হচ্ছে 2 4 6, 6টা হইবে ভাইয়া। তাহলে অ্যান্সার কি 6 হবে? না। দেখো ভাইয়া খেয়াল করো, ইলেকট্রন সংখ্যা চাইছে, কি চাইছে ভাইয়া? ইলেকট্রন সংখ্যা। একটা জিনিস খেয়াল করবা ভাইয়া, O2 মাইনাস, মাইনাস থাকলে যোগ করতে হয়, 2 মাইনাস আছে মানে এখানে সর্বশেষে কয়টা আছে? 2 4 6, এই 6টার লাগে 2 যদি মাইনাস থাকে 2 যোগ করতে হবে, 6 আর 2 8, অ্যান্সার হবে 8। যদি এখানে 2 প্লাস থাকতো তাহলে 6টা থেকে 2টা বিয়োগ করতে হয়, এটাই নিয়ম। খেলা শেষ। আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার ভাইয়া। পরে আসে অক্সিজেন, খেয়াল করো ভাই, এটা তাকাও, অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন 6টা, হাসা কথা না মিশা কথা বলো? যোজ্যতা মানে কি ওর বাইরে যে কটা আছে, ওর বাইরে 2 4 6, হ্যাঁ তাহলে ঠিক আছে। না না ঠিক আছে। এবার এর অণু জারক পদার্থ, এটাও সত্য। জারণ বিজারণের খেলাটা সপ্তম অধ্যায় খেলায় দেখাবো পারে, এখন কিছু বলবো না, কারণ জারণ বিজারণের একটা খেলা দেখাইছি, যারা আমার বেসিক ক্লাস দেখছো তোমরা কিন্তু জানো। জারণ অনেকে বলে ভাইয়া পরীক্ষায় প্রত্যেক বছরই দেখি, বিগত বছরে কি যে জারণ বিজারণ নির্ণয় করতে পারি না। হ্যাঁ, আর জানি কি জানি আছে, লাশ হাতিলিয়ে নীতি বলে, লাশ হাতিলিয়ে নীতি, লতায় লতায় সিধায় সিধায় কেমনে বের করবো? এই খেলাটা একটু দেখাবো না পরে। এই যে জারক, এটা একটা জারক পদার্থ, কথা সত্য। আচ্ছা, এটা নিয়ে এখন আলোচনা করবো না, সপ্তম অধ্যায়ের কোনো পড়া এখানে আলোচনা করবো না। এবার দেখো, অণুতে বন্ধন জোড় ইলেকট্রন 2টা। ভাইয়া মাথায় রাখবে একটা জিনিস, এই অক্সিজেন অক্সিজেন ওরা দুইজন কিন্তু এভাবে ডাবল বন্ড দ্বারা থাকে, 2টা বন্ধন দ্বারা থাকে, 2টা বন্ধন, একটু পরে দেখাবো কেন ওরা 2টা বন্ধন দ্বারা থাকে, একটু পরে। তার মানে আমাদের অ্যান্সার কিন্তু 3টেই হবে। ওকে, মাথায় রাখবা, গেল এটা। টাইপ 1 ডা, এবার আসি কিন্তু ভাইয়া টাইপ 2, খেয়াল করো ভাইয়া, টাইপ 2 টাইপ 2 টাইপ 2 টাইপ 2 টাইপ 2, এইখানে আসি। বিএন বোরন এই যে নাইট্রোজেন, এ নাইট্রোজেনের মানে এন এর যোজনী কত বলো? বি এন আছে, তুমি সহজে চিন্তা করো ভাইয়া যোজনী কত হতে পারে, একটু ঠান্ডা মাথায় তুমি একটু চিন্তা করো। এখন এটা চিন্তা করার জন্য আমরা একটু বিএন নিয়ে আলাদা এক্সট্রা ভাবে এক্সট্রা কারিকুলাম একটু কাজ করি। হ্যাঁ, বলো ভাইয়া এক্সট্রা ভাবে দেখান, সবাই তো দেখায়, আপনি একটু দেখান। আচ্ছা দেখাই, বিএন আছে, মানে হচ্ছে কি বোরন আর নাইট্রোজেন আছে। তুমি যদি নর্মালি গেস করো বোরনের পারমাণবিক সংখ্যা কত? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, 5 না? তাহলে তুমি চিন্তা করো, এটা নিউক্লিয়াস, প্রথম কক্ষপথে 2টা, হ্যাঁ, পরেরটা হচ্ছে কয়টা? 1 2 3টা, এই তো 5টা, ডান। এটা হচ্ছে বোরন। নাইট্রোজেন, নাইট্রোজেন হচ্ছে 7,
প্রথম কক্ষপথে 2টা, কয়টা হবে কয়টা ভাইয়া? 2 4, ধরো এই 2 3, এই 4, এই 5, 5টা। এটা হচ্ছে নাইট্রোজেন, কারণ বোরনের রয়েছে কিন্তু ভাইয়া 5, নাইট্রোজেনের 7। তাহলে তুমি নর্মালি গেস করো, নাইট্রোজেনের বাইরে 5টা আছে, ও যদি অষ্টক পূর্ণ করতে চায়, ও যদি কোনোভাবে কারো কাছ থেকে 1টা 2টা 3টা ইলেকট্রন যদি আনতে পারে, তাহলে ও অষ্টক পূর্ণ করছে। আবার এই বোরন, ও যদি এই 3টা ইলেকট্রন যদি অরে দেয়, এর দিল, এটা এখানে গেল, আবার এটা এখানে গেল, তাহলে ওর কিন্তু এই কক্ষপথটা থাকতেছে না, ও কিন্তু দ্বিত্ব হয়ে যায়, হিলিয়ামের মতো হয়ে যায়, ও অষ্টক পূর্ণ, ও অষ্টক পূর্ণ। তাহলে এটা ব্যাপারটা সিম্পল, ও 3টা গ্রহণ করবে, ও 3টা ছাড়বে, তাহলে এই যে 3 3 3 3 ডান। মানে এই বোরনের যোজনীয় 3, ওর যোজনীয় 3, কারণ আমরা জানি যে কয়টা ইলেকট্রন নিয়ে অষ্টক পূর্ণ করবে বা দিয়ে অষ্টক পূর্ণ করবে বা দ্বিত্ব পূরণ করবে, এটাই তার যোজনী। তাহলে বোরনের যোজনী 3, নাইট্রোজেনের যোজনী 3, এই তো ডান, শেষ। তাহলে আমাদের অ্যানসারটা হবে ভাইয়া 3। বুঝছো? অসুবিধা হচ্ছে? বুঝছো? হ্যাঁ খেলা। আচ্ছা, নিষ্ক্রিয় গ্যাসের যোজনী কত জানো? বরিশাল বোর্ডে আসছে না, লাস্টে ওই যে অষ্টক মানে নিষ্ক্রিয় গ্যাসের যোজনী কত? মানে বলবা ভাইয়া নিষ্ক্রিয় গ্যাসের তো বাইরে 8টা ইলেকট্রন আছে। আমি কি বলছি, এই নিষ্ক্রিয় গ্যাস যারা, ওদের একটা এক্সট্রা ক্ষমতা আছে, ও তোমার না খান পোলাপান কিন্তু কেয়ার করে না, ঠিক আছে? ও কেয়ার করে না, তুমি যতই রূপবতী সুন্দরী গুণবতী হও না কেন, যদি তুমি চালাক ব্রিলিয়ান্ট হও না কেন, ও অষ্টকপূর্ণ অষ্টক, কারোর ইলেকট্রন দেবো না নেবো না, তারপরে নিষ্ক্রিয় গ্যাসের যোজনীই নাই, 0। সিম্পল, এটা গেল, কারণ কাউকে দিব না কিছু না। তাহলে ওরা আবার কোনো যোজনী আছে নি? নিচের কোন মৌলের যোজনী এবং যোজনী ইলেকট্রন সংখ্যা ভিন্ন? তাহলে এখন আবার রিসার্চ করা দরকার না? আচ্ছা, আমরা এটা নিয়ে একটু রিসার্চ করি, দেখি আমাদের কোনো এক্সট্রা কোনো কিছু আমরা পাই কিনা। এটা কত নাম্বার এটা ভাইয়া? হ্যাঁ 9 নাম্বার। দেখো, তাহলে তুমি যদি এক্সট্রা কিছু পেতে চাও, তাহলে একটু খাটাখাটনি করতে হবে ভাইয়া। এই যে জিঙ্ক আছে, জিঙ্ক নিয়ে কাজ করবা, সোডিয়াম আছে, সোডিয়াম নিয়ে কাজ করবা, ম্যাগনেসিয়াম আছে, ম্যাগনেসিয়াম নিয়ে কাজ করবা, ক্লোরিন আছে, ক্লোরিন নিয়ে কাজ করবা। মানে তোমার দেখতে হবে নিচের কোন মৌলের যোজনী এবং যোজ্যতা ইলেকট্রন ভিন্ন। তুমি যদি এই যে জিঙ্কের ইলেকট্রন বিন্যাস করো গোল্লা গোল্লা দিয়া, তাহলে দেখবা ওর যোজনীও যা আর যোজ্যতাও তা। তুমি যদি সোডিয়ামকে দেখো, সোডিয়ামের বাইরে কয়টা আছে? একটা। তো ওর যোজনীয় যা, ওর যোজ্যতাও তা, কারণ যোজ্যতা ওই একটাই, সর্বশেষ কক্ষপথে যে কয়টা থাকে ওইটাই তার যোজ্যতা। আর যোজনী মানে ওইটা ছাড়িয়ে দিলে যদি অষ্টপূর্ণ করে, ওই একই। ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে 2 আছে, বাইরে 2টা, দেখো ওর যোজনীয় 2, ওর যোজ্যতাও 2। কিন্তু ক্লোরিন কিন্তু ভাইয়া ভিন্ন, ক্লোরিনের বাইরে 7টা আছে, তাহলে ওর যোজ্যতা হচ্ছে কত বলো? ওর যোজ্যতা কত? আমরা জানি ওর বাইরে যে কটা থাকবে ওটা তার যোজ্যতা, 7টা আছে, 7টা। আর ও যদি অষ্টপূর্ণ করতে চায়, এইটা হচ্ছে তার ওর যোজনী। তাহলে যোজনী কত? ও যদি কারো কাছ থেকে 1টা পায়, তাহলে ওই 1 হইছে ওর যোজনী। এই জন্য বলছে কোনটা ভিন্ন ভাইয়া? ক্লোরিন ভিন্ন। এই আর উপরটা ঠিক আছে। ক্যামেরা খাবে? ডান ভাইয়া, এটাই গেল আমাদের। কোন মৌলের যোজনী এবং যোজ্যতা ইলেকট্রন সমান? রিসার্চ করে দেখো, অক্সিজেন আছে, হ্যাঁ এগুলো তোমরা দেখো, হ্যাঁ পারবা। ম্যাগনেসিয়াম, তাই না? ম্যাগনেসিয়ামের বাইরে 2টা আছে, ওর যোজ্যতাও 2 আর ওর যোজনী 2। ডান, পড়াস। এটা বের করো ভাইয়া, ভাইয়া ভাইয়া বের করো, বের করো। SF6 যৌগে সালফারের সুপ্ত যোজনী কত? অনেকে বলে ভাইয়া তো পারি না। কেন? সুপ্ত যোজনী সূত্র শিখেছি না, সর্বোচ্চ যোজনী থেকে সক্রিয় যোজনী তোমার বিয়োগ করতে হবে। তাহলে তুমি চিন্তা করো ভাইয়া, এই সালফারের কত যোজনী বলো? SF6 আছে, আমরা একটু রিসার্চ করি। হ্যাঁ, আমরা একটু রিসার্চ করি। SF দেখো 6 আছে, তাই না? আহা, এখানেও কেন দিলাম আমি? এখানে দিয়ে দিচ্ছি 6। বলো এটার সক্রিয় যোজনী কত, এটা সক্রিয় যোজনী কত? তুমি জানো ফ্লোরিন ভাইয়া, ফ্লোরিনের কত? 9। তাহলে প্রথম কক্ষপথে 2টা, পরেরটা 7টা, অষ্টপূর্ণ করার জন্য 1টা লাগে। তাহলে মানে ওর যোজনী হয়েছে সুপ্ত যোজনী, মানে সক্রিয় যোজনী হয়েছে 1। আর সালফার ওর দেখো ওখানে 6 আছে, এইটা হয়েছে কিন্তু তোমার ওর সক্রিয় যোজনী। তাহলে পাইলাম 6 আর 1। এখন আমাদের বের করতে বলছে কি, মানে সুপ্ত যোজনী। তার মানে আমরা জানি সুপ্ত যোজনী সিস্টেম কি, যে সর্বোচ্চ যোজনী থেকে আমার সক্রিয় যোজনী বিয়োগ দিতে হবে। আচ্ছা, তাহলে দেখো সালফারের তুমি জানো কত? সালফারের যে তোমার সর্বোচ্চ যোজনী, মানে সালফারের সর্বোচ্চ যোজনী কত? সালফার তুমি জানো 2 আছে, 4 আছে, 6 আছে, 3টা। তাহলে সর্বোচ্চ যোজনী হচ্ছে কিন্তু 6। এই যে 6 থেকে সক্রিয় যোজনী বিয়োগ করতে হবে। তাহলে দেখো তো এখানে অ্যান্সার কত? 0। হ্যাঁ ঠিক আছে। তাহলে দেখো, খেয়াল করো, আমাদের সালফারেরটা কিন্তু বের করতে বলছে, তাই না? তাহলে সক্রিয় যোজনী কত? সালফারের সক্রিয় যোজনী দেখো 6 আছে, এই যে 6। তাহলে 6 থেকে 6 গেলে থাকে তোমার 0। তাহলে অ্যান্সার হবে কিন্তু 0। ক্লিয়ার?
বলো। এবার যদি ক্লিয়ার না হয় কিছু করার নেই, ক্লাস ব্যাক করে দেখে এসো। ও হবে ভাই, জিরো হবে ভাইয়া, ঠিক আছে। করাইবেন না? হ্যাঁ করাবো। কোনটা করাবো না বলো? সবই করাবো। আস্তে আস্তে রিল্যাক্স। H2S এর সালফারের সুপ্ত যোজনী কত? হ্যাঁ, একটু খেলাধুলা করি। সিলেট বোর্ড আছে, ময়মনসিংহ বোর্ড আছে, আমরা একটু খেলাধুলা করি। H2S, আচ্ছা আরেকটা পেজ নিচ্ছি ভাইয়া, আরেকটা পেজ নিচ্ছি। H2S, আচ্ছা আগে আমরা একটু সক্রিয় যোজনী বের করি। হাইড্রোজেনে তুমি জানো ওই লাগাত বান্দা একই। আর এই সালফারে কত? সালফারে তুমি জানো টোটাল 3টা, 2 আছে, 4 আছে, 6 আছে, রাইট? এন আছে 2, তাহলে কি 6 বসাবো এনে? বোকা হইবে, বোকামি কাজ হইবে, কিন্তু 2 আছে 2 হবে। এটাকে বলা হয় তোমার সক্রিয় যোজনী। আচ্ছা এখন দেখি কোনটা বের করতে বলছে ভাই? সুপ্ত যোজনী কার? সালফারের। আচ্ছা তা বলে দিচ্ছি। তাহলে সালফারে আমরা সুপ্ত যোজনী বের করব। মানে আমরা জানি যে ভাইয়া সর্বোচ্চ যোজনী থেকে সক্রিয় যোজনী বিয়োগ। ফাইন। সর্বোচ্চ যোজনী আছে কত তুমি জানো সালফারে? ভাইয়া 6। তাহলে 6 থেকে তুমি বিয়োগ করবা সক্রিয় যোজনী। সালফার সক্রিয় যোজনী কত ভাইয়া? 2। তাহলে কত আসতেছে ভাইয়া? 4। তাহলে আমাদের অ্যান্সার হবে কিন্তু ভাইয়া 4। কি পানি 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 ভাইয়া? বুঝছো কি বোঝো নাই বলো? অনেকে বলবে এর বড় বুঝি নাই। বুঝছো, সবাই বুঝছো। দেখো খেয়াল করো, কার্বন মনো অক্সাইড মানে কার্বন মনো মানে কি জানো? এক। তাহলে মানে CO এক। এই এক লেখাও যা না লেখাও থাকে, এটাকে তুমি শুধু সিও লিখতে পারো। এই জন্য এটাকে বলা হয় কার্বন মনো অক্সাইড, কারণ ও একজন। মনো মানে এক, ডাই মানে 2, ট্রাই মানে 3, টেট্রা মানে হয়েছে কিন্তু 4, পেন্টা মানে 5। শিখতে হয় এগুলো। এখন কার্বনের সক্রিয় যোজনী কত? ওকে, প্যারা নেই আমরা, চিল ভাইয়া চিল। বলো কার্বনের যোজনী কত, অক্সিজেনের যোজনী কত? বলো, তুমি বলতে পারবা? নরমাল ভাইয়া, তুমি জানো ভাইয়া অক্সিজেনের যোজনী, কার্বনটা পরে চিন্তা করো, কারণ কার্বনের 2টা যোজনী আছে, বুঝছো? কার্বনের 2টা যোজনী, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 4। এখন কোনটা বসবে সেটা তো আমরা জানি না, আর ডিপেন্ড করবে এটার উপর। তুমি জানো অক্সিজেনের বাইরায় 6টা আছে, অষ্টপূর্ণ করতে হলে 2টা লাগবে। ওর কিন্তু 2টা লাগবে, তাহলে অক্সিজেনের যোজনী হচ্ছে কিন্তু 2। অক্সিজেনের 2। তাহলে কার্বনের তুমি জানো ভাইয়া, বলবা কার্বনের 2 আছে 4 আছে, কোনটা বসবে? যেহেতু এখানে 2 বসছে, এখানে 2 বসবে। এটা সিম্পল, কারণ 2 দ্বারা 2 ভাগ করলে 1 হয়, এই জন্য এই যে 2 দ্বারা এখানে 2 2 মিল আছে, এই জন্য শুধু সিও লাগছে এখানে। মানে C2O2 লেখে না, শুধু সিও লাগছে, একই কথা ভাইয়া, এগুলো একই কথা। তাহলে সিও, তাহলে যেহেতু 2 এখানে বলছে সক্রিয় যোজনী কার্বনের, তাহলে কার্বনের 2, এই তো 2। আমার কথা বুঝছো? 2 যে 2 তুমি বাইরে পাইছো। যৌগে কার্বনের সুপ্ত যোজনী কত ভাইয়া? সুপ্ত যোজনী চাইছে, আচ্ছা ওই সেম ওইটাই। তাহলে সুপ্ত যোজনী মানে কি? কার্বনের বলছে, তুমি জানো কার্বনের যোজনী হচ্ছে 2 আর 4। সুপ্ত যোজনী মানে কি? সর্বোচ্চ যোজনী থেকে, সর্বোচ্চ যোজনী হচ্ছে 4 থেকে সক্রিয় যোজনী বিয়োগ। কার্বনের সক্রিয় যোজনী 2, তাহলে 4 থেকে 2 বিয়োগ করলে 2। এই আনসার হবে কিন্তু 2। কি ঢাকা পড়ে আসছে কি কঠিন? এই ক্লাস দেখার পর যদি কেউ বলে যে ভাই আমার সক্রিয়তে সমস্যা আছে, তাহলে আর কিছু করার নেই, তাহলে সেক্ষেত্রে কিছু করার নেই। দেখো কোন মৌল জোড়ের পরিবর্তনশীল মানে হচ্ছে কিন্তু যোজ্যতা আছে, পরিবর্তনশীল যোজ্যতা আছে। আচ্ছা বলো তো, পরিবর্তনশীল যোজ্যতা মানে কি? জিনিসটা চেঞ্জ হয়, তাই না? তুমি চিন্তা করো ভাইয়া, এই আয়রনকে দেখেই তো আমার চেনা চেনা লাগে, তবু আছে না আয়রনের পরিবর্তনশীল যোজ্যতা আছে না? বলো, আয়রনের পরিবর্তনশীল যোজ্যতা আছে না? কে? ওই যে আয়রনের হইছে একটা আছে, 2 আছে, 3 আছে, জিকাল গো যেটা হয়, বুঝো না? আর এই যে Hg, এই Hg রে কি কয় বাংলায়? সিলভার কয়? আর কি কয় একটু বলো তো, Hg রে কি কয়? তাহলে একটু চিন্তা করো, এই যে দেখো এই আয়রনের কিন্তু 2টা আছে, আর Hg রে কিন্তু ভাই তোমার 2টা আছে, +1 +2। আয়রনের কিন্তু +2 +3। তো এই জন্য যেহেতু 2টা কমন মিলছে, আমাদের আনসার হবে কিন্তু এইটা। ঠিক আছে? অনেকে বল ভাইয়া অ্যালুমিনিয়ামের এই যে ম্যাগনেসিয়াম, তারপর গোল্ড, এসএন এগুলোর তো আছে, এগুলো না, এই ফ্লোরিনের একটা, তারপর ম্যাগনেসিয়ামের একটা, ওই +2 পরিবর্তনশীল, ফসফরাসের একটা, এই জন্য মিলে নাই, কিন্তু এখানে দুটোটারই আছে। ডান, খায়া ফেলাইস। মার্কারি বলে? মার্কারি, থ্যাংক ইউ সো মাচ মার্কারি, ধন্যবাদ। ভাইয়া পারে না, বুঝছো? ভাইয়া পারে না, এই জন্য কি জানি বলছিলাম, সিলভার কি জানি বলছিলাম, আমি পারি না তো, বুঝো না? সেই জন্য গুড মার্কারি, এই তো তোমরা আমার চেয়ে ভালো পারো। গুড গুড ভাইয়া গুড। পরে আসি, দেখো কোনটি পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে ভাইয়া? বলো কোনটি? চেনা চেনা লাগে তো, বলছো না? এই আয়রনের মানে হচ্ছে 2 এবং 3, +2 +3, হ্যাঁ এটা আনসার। ভাই গলাটা গেছে, বলো তো গলা ভাঙা কিভাবে কমে? একটা সাজেশন দাও তো, কি খেলে কমবে? এরকম যদি হয় আমার তো পড়াইতে কষ্ট হয়ে যাবে। বলো কোন মৌলটি একাধিক যোজনী প্রদর্শন করে? বলো একাধিক যোজনী।
এই ফসফরাস, কারণ ফসফরাসের কিন্তু 3ও আছে, 5ও আছে। আচ্ছা, কার্বন ডাই অক্সাইড যৌগে কার্বনের সুপ্ত যোজনী কত? পারবা না, বলো। কার্বন ডাই অক্সাইড, আচ্ছা বলো। তুমি একটা জিনিস জানো যে কার্বনের 2টা যোজনী আছে, একটা হচ্ছে কার্বনের 2ও আছে, 4ও আছে, কোনটা বসাবো তুমি জানো? প্যারা আছে, তুমি তো জানো। অক্সিজেনের কত? ওর ওর 2টা ইলেকট্রন লাগে, তার ওর যোজনী, সক্রিয় যোজনী 2, আর এখানে যেহেতু 2 আছে, কার্বনের 2 হবে, এই তো সিম্পল, শেষ। এখন তোমার সুপ্ত যোজনী বলছে কার্বনের, তো কার্বনের সুপ্ত যোজনী কেমনে বের করবো? সর্বোচ্চ যোজনী থেকে, সর্বোচ্চ যোজনী কত ভাই? 4 থেকে সক্রিয় যোজনী, সক্রিয় যোজনী 2 বিয়োগ করতে হবে, তাহলে কত পাবো আমরা? 2 পাবো। ঠিক আছে, বলো। না ভাইয়া, ঠিক নাই। এটা একটু আলাদা, এটা একটু আলাদা, এটা একটু আলাদা। কার্বনের 2 এবং 4 ঠিক আছে, কিন্তু ভাইয়া এটা একটু আলাদা। তোমরা কি কেউ কিছু ধরতে পারছো? দেখি। না না না, 2 না, 2 না, 2 না, 0 হবে, 0 হবে, 0 হবে, 0। বলো। 0 হবে ভাইয়া, 0 হবে, বলেছে বলেছে। রিফাত ভাইয়ের বলেছে, রিফাত ভাইয়ের বলেছে। হুম হুম ভাইয়ের বলেছে, ভাইয়ের কঠিন মারাত্মক লেভেলের বলেছে। একটু এখনই বলতে হবে যে কি বলেছে। দেখো, খেয়াল করো, এইটার যদি ভাইয়া 2 হয়, হ্যাঁ, তাহলে এটারও 2 জিনিসটা হলে, তাহলে যদি তোমার অক্সিজেনের ভাইয়া যদি 2 হয়, তাহলে এই 2টা তো এখানে যাওয়ার কথা। কথা যুক্তি আছে, লজিক আছে, লজিক, লজিক বুঝো, কথা লজিক আছে কিনা? কারণ তো তোমার 2 নাই, কিন্তু ওখানে 2 আছে, তার মানে এটা কেমনে কি করবো? কেমনে কি করবো বুঝামো এটা? হ্যাঁ, তোমরা তো মাস্টার পুরো মাইন্ড, তোমরা সবাই একেবারে মাস্টার লেভেলের তোমরা পড়াশোনা করো, তাই না? এটা তোমাদের জন্য রেখে দিলাম, আমি বুঝাবো না। এটা যদি বুঝাই আমি সৃজনশীল ক্লাসে বুঝাই দেবো, কিন্তু এখন আমি বুঝাবো না, কারণ তোমরা সবাই পুরো, এটা আমাকে একটু বুঝাই দেও তোমরা, হ্যাঁ। আচ্ছা, টাইপ 2 আমাদের ডান, টাইপ 3 এখন আসি ভাইয়া। তোমাদের বইয়ে তোমরা দেখবো অনেকগুলো মূলক আছে, যেমন কি যে ফসফেট, ফসফোনিয়াম, কার্বনেট, কার্বাইড, মনে পড়ে কিছু? নাইট্রেট, নাইট্রাইট, ঠিক আছে। আচ্ছা, এগুলা এগুলা তোমাদের বেসিকে আমি শিখেছিলাম না, মনে পড়ে? আচ্ছা দেখো, পয়েন্টে আসি আমরা, সো বেসিকে শিখেছি, এখন দেখাবো না। অ্যাসিটেট মূলকের যোজনী কত ভাইয়া? অ্যাসিটেট মূলকের যোজনী, দেখো অ্যাসিটেট মূলকের সংকট হচ্ছে C2H3O2, C2H3O2। এটার মাথায় কিছু আছে, এটার যোজনী তাহলে কিন্তু এটা একটা একযোজী মূলক। এটা কি মূলক? একযোজী, তার মানে এটার যোজনী হয়েছে কিন্তু এক। এটা জাস্ট মুখস্থ ভাইয়া, মুখস্থ, তোমাদের বইয়ে আছে, বইয়ে আছে, বইয়ে আছে, বই থেকে দেখে নিও। আচ্ছা, ম্যাগনেসিয়াম ফসফেট ভাইয়া যৌগে কতটি ফসফেট যৌগমূলক ভাইয়া বিদ্যমান? ম্যাগনেসিয়াম ফসফেট, এটা কি কিরকম হবে বলো তো? আমি পারি না, আমি পারি না, ধরো আমি পারি না, সাপোজ আমি পারি না, এখন আমাকে একটু হেল্প করো, বলো যে ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম যে ফসফেটটা কেমনে লেখে? আমি পারি না। ম্যাগনেসিয়াম লেখে এরকম, ফসফেট বলছে না, এটা তো ধরো এটা PO4, এরকম মনে লেখে ফসফেট, ঠিক আছে। আর এখানে দিতে হবে ভাইয়া 3। কেন 3 দিবে দেখো, খেয়াল করো, এটা হচ্ছে তোমার ম্যাগনেসিয়াম ফসফেটের একটা যৌগ, এবং এটা আমি বেসিক আলোচনা করছি, তোমরা এভাবে কেমনে বের করবা? তাহলে তুমি খেয়াল করো, ম্যাগনেসিয়াম ফসফেট যৌগে কতটি ফসফেট যৌগমূলক আছে? ফসফেট যৌগমূলক কয়টা? কয়টা ভাইয়া? 2টা, আনসার হবে 2টা। এই 2 কে জানো? এই 2 এসে কিন্তু ম্যাগনেসিয়ামের যোজনী, এই 2 এসে ম্যাগনেসিয়ামের, আর এই পুরোটার যোজনী এসে তোমার এই 3। তো যোজনী কিন্তু চেঞ্জ হয়, একজনের তার একজনের জায়গায় যায়। আচ্ছা, এটা গেল। নিচের যৌগগুলোর মধ্যে একই নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রনিক কাঠামো আছে কোনটার কোনটার? এই যে মানে হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রনিক কাঠামো। অনেকে ভাবে বিষয়টা আমি বুঝি নাই, বিষয়টা আমি একটু বুঝাই। দেখো, তুমি যদি একটু ঠান্ডা মাথায় যদি তুমি চিন্তা করো ভাইয়া, এটা একটু চিন্তা করতে হবে, এটা একটু চিন্তার বিষয় ভাইয়া। সেটা হচ্ছে কি, দেখো যে নিচের যৌগগুলোর মধ্যে একই নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রনিক কাঠামো, নিষ্ক্রিয় গ্যাস বুঝো? নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে কি, যেমন ওই যে হিলিয়াম, নিয়ন, আর্গন, ওই রকম হবে। তাহলে প্রথমে আসে আমরা পটাশিয়াম ক্লোরাইড। পটাশিয়াম তুমি জানো ভাইয়া, পটাশিয়ামের কত? 19। এই 19 থেকে তুমি যদি এখানে একটা প্লাস দাও, তাহলে 1 কমে যাইবে, তাহলে 18 হবে। 18 কার? নিষ্ক্রিয় গ্যাস কেডা? আর্গন, ডান। ওলা গ্যাসে কিন্তু ক্লোরিন, আচ্ছা ক্লোরিন, ক্লোরিনে কিন্তু তুমি জানো 17। আচ্ছা, যদি তুমি এখানে মাইনাস দাও, তার মানে একটা যদি যোগ করো, তাহলে সেটা কিন্তু 18 হয়ে যায়। এটা কিন্তু আর্গনের মতো ব্যাপারটা, তুমি চিন্তা করো, পটাশিয়াম থেকে একটা কমাইছো, আর্গন হয়ে গেছে। ক্লোরিন থেকে একটা বাড়াইছো, আর্গন হয়ে গেছে। নিষ্ক্রিয় গ্যাসের মতো হয়েছে, গেল এটা। ম্যাগনেসিয়াম অক্সাইড ভাইয়া,
ম্যাগনেসিয়ামের তুমি জানো ভাইয়া 12। ওকে, তাহলে ম্যাগনেসিয়াম যদি ভাইয়া 12 হয়, 12 যদি হয়, তাহলে তুমি নর্মালি গেস করো যে যদি তুমি ম্যাগনেসিয়াম 2+ দাও, মানে দুইটা ইলেকট্রন যদি ভাইয়া তুমি কমাও, তাহলে 10 হইবে। 10 কেটা ভাইয়া? নিয়ন। নিয়ন কিন্তু একটা নিষ্ক্রিয় গ্যাস। ওকে, ম্যাগনেসিয়াম লাগে আছে অক্সিজেন। ভাইয়া অক্সিজেনে তুমি জানো যে দুইটা থাকে, তাহলে যদি তুমি অক্সিজেনের দুইটা যোগ করো, অক্সিজেন তো 8, তাহলে সেক্ষেত্রে কিন্তু নিয়নের মতো হবে। ওকে, তাহলে এই যে দেখো, এগুলো কি নিষ্ক্রিয় গ্যাসের মতো হয়েছে? তুমি যদি সোডিয়াম ক্লোরাইড নিয়ে চিন্তা করো, তুমি সোডিয়াম ক্লোরাইড নিয়ে কাজ করো, সোডিয়ামের তুমি জানো হয়েছে কত? 11। একটা যদি কমাও, এটা কিন্তু নিয়নের মতো হবে। একটা যদি কমাও, তাহলে কত হইবে? নিয়নের মতো হইবে, মানে 11 এখানে একটা গেলে থাকে হয়েছে কিন্তু 10। আর ক্লোরিন, ক্লোরিনে যদি তুমি একটা বাড়াও, ক্লোরিন 17, একটা বাড়ালে সেটা কিন্তু আর্গনের মতো হইবে। দেখো, দুইটা কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। তাহলে আমাদের বলছে একই কথাটা বলছে যে একই নিষ্ক্রিয় গ্যাস, তাহলে একই নিষ্ক্রিয় গ্যাস আমরা এই এই দুইজনের ক্ষেত্রে পাচ্ছি, এটা ক্ষেত্রে পাচ্ছি না। তার মানে আমাদের 1 আর 2 এই শেষ। গলাটা ভাঙ্গিয়া শেষ আমার। বুঝছো ভাইয়া? বুঝছো? তোমাদের ক্লাস ওই জায়গায় টানায় রাখছে, তোমাদের ক্লাস করা লাগবে না। তো দেখো, কোনটি মরিচার সংকেত? এই যে দেখো, Fe2O3NH2O। ভাইয়া কিছু সংকেত লিখে দিই, শোনো, এগুলো একটু পড়তে হবে তোমাদের ভাইয়া, ঠিক আছে? দেখো, দাঁড়ো আমি একটু বলতেছি যে কোনগুলো তোমার ইম্পর্টেন্ট ভাইয়া, কোনগুলো তোমার পড়তে হবে ভাইয়া, সেটা দেখো, খেয়াল করো। কাপড় কাচা ছোড়া, এই যে একটু লেখা নাও, সবাই লেখো ভাইয়া। কাপড় কাচা, কাপড় কাচা সোডা। এই কাপড় কাচা সোডার কিন্তু একটা সংকেত আছে, Na2CO3, সোডিয়াম কার্বনেট আর 10 অণু পানি। এখানে কিন্তু ডট চিহ্ন, 10 অণু ভাইয়া পানি। এটা কাপড় কাচা সোডার সংকেত, মুখস্থ করো। সোডিয়াম কার্বনেট মানে Na2CO3, 10 অণু পানি, 10 অণু পানি, 10 অণু পানি। সাদা ভিট্রিয়ল, এরপর আসে সাদা ভিট্রিয়ল ভাইয়া, সাদা ভিট্রিয়ল। সাদা ভিট্রিয়লের সংকেত হচ্ছে জিঙ্ক সালফেট, SO4.7 অণু পানি। জিঙ্ক সালফেট, জিঙ্ক সালফেট, জিঙ্ক সালফেট। সাদা ভিট্রিয়লের সংকেত হচ্ছে এটা। এটা এগুলো এমসিকিউতে আসে, হোয়াইট ভিট্রিয়ল যেটাকে বলা ইংরেজিতে। আচ্ছা, এবার আসি কিন্তু ভাইয়া সবুজ ভিট্রিয়ল। সবুজ ভিট্রিয়ল, তাহলে সবুজ ভিট্রিয়লটার ক্ষেত্রে একটু চেঞ্জ হবে, যেমন জিঙ্ক থেকে আয়রন হয়ে যাবে, আয়রন সালফেট 0.7 অণু পানি। দেখো চেঞ্জটা একটু দেখো ভাইয়া, পড়ো সবাই। সবুজ ভিট্রিয়ল, এটা সবুজ ভিট্রিয়ল। ওকে, আর একটা আছে না কি নীল ভিট্রিয়ল। এই নীল ভিট্রিয়লটাকে আমি কি বলতে পারি? তুতে বলতে পারি, তুতে, তুতে, বা আমি কিন্তু বলতে পারি এটাকে নীল ভিট্রিয়ল। এই তিনটাই আমি লিখে দিলাম, এগুলো কিন্তু এমসিকিউতে ভাইয়া আসে। এটা হবে কি? কপার সালফেট। তুতের ক্ষেত্রে তো কপার সালফেট। আর এটা হবে 5 অণু পানি ভাইয়া, 5 অণু পানি, 5 অণু পানি, মাথায় রাখবে এগুলো। গ্লুকোজ, এবার আসি কিন্তু ভাইয়া গ্লুকোজ, যে গ্লুকোজটা কি হবে? C6, কার্বন 6টা, হাইড্রোজেন 12টা, অক্সিজেন 6টা। মুখস্থ করার টেকনিক এটা, গ্লুকোজ। তারপর হচ্ছে ইথানল ভাইয়া, ইথানল। ইথানল কি? C2H2, তারপর হচ্ছে কি, সরি H2 কেন, ইথানলে 5 না H5 না, দূর কি বলি, কি তুই কি বলি, OH, C2H5OH, C2H5OH। আর একটা হচ্ছে কিন্তু মিথানল ভাইয়া, মিথানল, মিথানল, CH3, CH3OH, CH3OH। এই কয়টা একটু ভাইয়া মুখস্থ রাখবা ভাইয়া, একটু লেখো, সবাই লেখো, লেখা না, লেখা না, অনুরোধ ভাইয়া তোমাদের কাছে, কারণ এগুলো লাগবে। এগুলো তুমি স্কিপ করতে পারবা না, তুমি এমসিকিউ বলো যাই বলো না কেন, হ্যাঁ স্কিপ করতে পারবে না ভাইয়া, ঠিক আছে? তোমার কিন্তু এগুলো লাগবে। দেখি দাঁড়াও, তোমাদের কমেন্ট গুলো আমি পড়তে পারতেছি কিনা। তোমরা যে ক্লাস শেয়ার করো না, খুব খারাপ লাগে ভাইয়া, অনেক খারাপ লাগে, যে মনে করি যে আসলে যে না, এরা আমাকে ভালোবাসে না। আচ্ছা, স্ক্রিনশট দাও, তা স্ক্রিনশট মারো। কেন হাতে কি স্লো হয়ে গেছে? না, স্ক্রিনশট মারো। কাপড় কাচা ছোড়া। ওকে, অনেকে বলো ভাই আর হাতের লেখা আগের ডুম বাগের ডুম। হ্যাঁ, আমার হাতের লেখা এরকমই, আগের ডুম বাগের ডুম। হ্যাঁ ভাইয়া, আজকে ম্যাথ ক্লাস হবে ভাইয়া। তো তাহলে এই মরিচার সংকেতটা লিখছি আমি, ওটা লিখি নাই, আর লিখে নিও। এই যে মরিচার সংকেত এটা লাগবে, Fe2O3NH2, এটা লিখে নাও ভাই ভাইয়া। মরিচার সংকেত Fe2O3, মরিচাটা লিখে নিও, মরিচা। এই যে মরিচের সংকেত আমি লিখে দিলাম, H2O, Fe2O3, এটা হচ্ছে কিন্তু তোমার সরি NH2O। আচ্ছা, ক্লিয়ার, বুঝছো? আচ্ছা, গেল।
তো আমাদের তাহলে ওইটা আনসার হবে। পরে আস, অ্যালুমিনিয়াম কার্বনেট, অ্যালুমিনিয়াম কার্বনেটের সংকেত জাস্ট তুমি চিন্তা করো, এই যে অ্যালুমিনিয়াম কার্বনেটের সংকেত কেমনে তুমি বুঝবা ভাইয়া, তুমি চিন্তা করো অ্যালুমিনিয়ামের বাইরায় কিন্তু 3টা ইলেকট্রন আছে, ও অষ্টক বন্ধ করতে চাইলে 3টা ছাড়বে, তাহলে ওই যোজনীটা 3 এটার কাছে গেছে, আর CO3 যে পুরোটার যোজনী কিন্তু 2, এটা এখানে আসছে। সিম্পল, একটু দেখো এগুলো পারবা এগুলো। ম্যাগনেসিয়াম ফসফেট ভাইয়া, ম্যাগনেসিয়াম ফসফেট চিন্তা করো, ম্যাগনেসিয়াম এর বাইরে কিন্তু 2টা আছে, ওই 2 যোজনী এখানে গেছে 2, আর PO4 এর 3 যে যোজনী সেটা কিন্তু ভাইয়া এখানে আসছে। এই যে ফসফেটের যোজনী কিন্তু 3, অনেকে বলবে কেমনে, কেন PO4 3- পড়ো নাই, এই যোজনী 3, এই জন্য যোজনী কিন্তু 3 আসছে। আরেকটা বিষয় আমি তোমাদেরকে দেখাই, পড়াইছি তো আমি বেসিক, এই যে অ্যালুমিনিয়াম কার্বনেট ভাইয়া, এই যে অনেকে বলে ভাইয়া কার্বনেটের যোজনী CO কার্বনেট CO3 2-, এই যে দেখো যোজনী হয়েছে কিন্তু 2, তাহলে এই কারণে এই কার্বনেটের 2টা ওর কাছে যায়, অ্যালুমিনিয়ামের 3টা ওর কাছে যায়। এই তো এই যে কার্বনেট, ফসফেট, সালফেট পড়াইছি, মুখস্থ করতে বলছি, তো মুখস্থ পারলে তো পারবা। এই যে খেয়াল করো, অ্যামোনিয়াম ভাইয়া ফসফেট, ভাইয়া অ্যামোনিয়াম ফসফেট মানে কি, NH4 ফসফেট যেটা PO4 3-, তাহলে যদি এই যে ফসফেট যেটা শুধু যদি ফসফেট দেখো তাহলে PO4 3-, এই যে 3, তাহলে এই 3টা কিন্তু এখানে আসবে। আর এই অ্যামোনিয়াম, এই NH4 অ্যামোনিয়ামের যোজনী কত, NH4 মানে এটার NH4- না, হ্যাঁ NH4-, তাহলে এটার যোজনী আছে শুধু মাইনাস আছে মানে 1, খেয়াল করো এটা কিন্তু তোমার হচ্ছে কিন্তু ফসফেট, এই ফসফেটের যোজনী হচ্ছে PO4 3-, 3, এই 3টা কিন্তু ওর কাছে আসবে। তাহলে বাবা ভাইয়া এই অ্যামোনিয়ামের যোজনী কত, NH4-, 1, এই একটা ওর কাছে গেছে, 1 দেওয়া যায় না দেওয়া, আমাদের আনসার হবে কিন্তু এটা, চেনার উপায় এগুলো। আচ্ছা, নিচের কোনটি যৌগমূলক, ভাইয়া তুমি চিন্তা করো নিচের কোনটি যৌগমূলক, সালফার ডাইঅক্সাইড, সিলিকন ডাইঅক্সাইড, তারপর NO2, এটা মনে হয় সম্ভবত যৌগমূলক না, বলো তো। ভাইয়া তো এগুলো পারে না, আমি তো পারি না ভাইয়া এগুলো, তোমার দেখাই পড়াই দাও, আমি পারি না এগুলো, বুঝছো, আমি তোমাদের একটু দেখাই পড়ে, কই আছে নাই আচ্ছা, না থাকলে নাই সম্ভবত, যাই হোক, তাহলে দেখো এই NO2 না, এটা একটা নাইট্রেট ভাইয়া, NO2 নাইট্রেট, এটাকে বলা হয় নাইট্রেট, তোমরা ওই বইয়ে দেখবা যৌগমূলক আছে, আমরা বেসিকে বুঝাইছি NO2- ভাইয়া, এটাকে বলা হয় নাইট্রেট, এটা একটা যৌগমূলক, এটা শুধু যৌগ না, এটা একটা যৌগ, এগুলো কিন্তু যৌগ। আচ্ছা, মূলক আর যৌগমূলক আলাদা। দেখো খেয়াল করো, নিচের কোনটি ধনাত্মক ভাইয়া যৌগমূলক, ভাইয়া তুমি নর্মালি গেস করো জিনিসটা, ধনাত্মক কোনটা, ফসফোনিয়াম, এই যে PH4+, এই যে ফসফোনিয়াম আছে, ফসফোনিয়াম মানে কি PH4+, ফসফোনিয়াম। নাইট্রাইট, এই যে উপরে যে লিখলাম NO2- এটা, কার্বনেট CO3-, এটা, সালফেট এগুলো মাইনাস, এগুলো সব মাইনাস, এইটাই শুধুমাত্র ধনাত্মক, ফসফোনিয়াম PH4+ আছে, এটাই শুধুমাত্র ধনাত্মক। আচ্ছা এখানে আছে, এটা একটু দেখো ভাইয়া, দেখো এই যে সালফেট মুখস্থ করো, SO4 2-, SO4 2-, তাহলে যোজনী আছে কিন্তু 2, কিন্তু এটা নেগেটিভ। কার্বনের CO3 2-, যোজনী কিন্তু ভাইয়া 2, তারপর নাইট্রেট NO3- ভাইয়া, সবগুলোই কিন্তু ভাইয়া নেগেটিভ। ওকে, ত্রিযোজী ভাইয়া যৌগমূলক কিন্তু কোনটা, এই যে দেখো কার্বনেট আছে, তুমি তো কার্বনেট তো জানো CO3 2-, তুমি তো জানো ভাইয়া ফসফেট PH4+, এটা তো একযোজী, এক আছে মানে পাওয়ারে কিন্তু কিছু নেই মানে এক আছে, ফসফোনিয়াম আছে, সো এগুলা একযোজী। কিন্তু সালফাইড ভাইয়া, সালফাইডটা ত্রিযোজী, ওর মাথায় কিন্তু ভাইয়া 3 আছে, রাইট, ওর মাথায় কত আছে ভাইয়া, 3 আছে। আমার কথা বুঝছো না, মাথার উপর দিয়ে দেয়, বলবা ভাইয়া জিনিসটা বুঝলাম না। দেখো আহ এই না PH4+, এটা তো ফসফোনিয়াম ভাইয়া, এটা তো ফসফোনিয়ামটা, সরি ফসফোনিয়াম হচ্ছে কিন্তু PH4+, ঠিক আছে, ফসফোনিয়ামটা হচ্ছে কি PH4+, আর যদি বলি ফসফেট কোনটা ভাইয়া, PO4 3-, এটা হচ্ছে তোমার ফসফেট, ওকে, এটা কি ভাইয়া ফসফেট। আর এখানে কইছে তোমার সালফাইড কইছে, ও সরি সালফাইড কইছে, তাহলে SO4 2-, এটা হচ্ছে তোমার সালফাইড, SO4 2-, SO4 না সরি ভাইয়া, SO3 হবে, SO3 2-, এটা দেখো 2 আছে দ্বিযোজী, এখানে 2 আছে দ্বিযোজী, আর এখানে কিন্তু +1 কিছু না মানে একযোজী, আর এই যে ফসফেট PO4 3-। ওকে ভাইয়া, এগুলো আমি মুখস্থ পারি না, বুঝছো, এগুলো আউলে যায়, দেখো না ভাইয়া এগুলো পারে না, ও ভাইয়া তো আসলে টপার লেভেলের টিচার না যে পারবে মুখস্থ। আচ্ছা দেখো,
বন্ধন গঠনে দুইয়ের নিয়ম মানে কোনটা দুইয়ের নিয়ম মানে ভাইয়া? দেখো দেখো, আচ্ছা ঠিক আছে, বুঝছে এগুলো যে করাইছে এগুলো বুঝছো? হ্যাঁ, এখন একটু গাঠনিক সংকেত তোমাদেরকে দেখায় ভাইয়া। একটা জিনিস মাথায় রাখবা, তোমাদেরকে একটু শিখায় নিয়ে, এটা চাইলে আমি একটু আলাদা ভাবে তোমাদেরকে ভাইয়া শিখাই, তাহলে একটু বেটার হবে তোমাদের জন্য। দেখো ভাইয়া, যেটা তোমাকে আমি শিখাবো এখন, ধরো হাইড্রোজেন অণু আছে ভাইয়া, অণু অণু আছে, হ্যাঁ, আর এখানে ধরো তোমার দেওয়া আছে কিন্তু গাঠনিক সংকেত। হ্যাঁ ভাইয়া দেখো, খেয়াল করো, তাহলে অণু কি আছে? সাপোজ তুমি চিন্তা করো, অণু আছে কিন্তু ধরো হাইড্রোজেন H2, এটার গাঠনিক সংকেত হবে হাইড্রোজেনের সাথে হাইড্রোজেন এক বন্ধন। এই এক বন্ধন, একক বন্ধন, একক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন, ইন্টারমিডিয়েট যখন হবে তখন তোমরা জানতে পারো ভাইয়া। অক্সিজেন যেটা, O2 যেটা, এরা সবসময় দুই আকারে থাকে। কেন থাকে? সপ্তম অধ্যায় শিখাবো, এখন না, বেসিক অলরেডি শিখাই দিচ্ছি, তোমরা জানো। তাহলে অক্সিজেন কিন্তু ভাইয়া, অক্সিজেন অক্সিজেন ডাবল বন্ড থাকে, ডাবল বন্ড থাকে। আচ্ছা, নাইট্রোজেন ভাইয়া যেটা N2, এটা কিন্তু ভাইয়া নাইট্রোজেন নাইট্রোজেন ভাইয়া ওরা ত্রিবন্ধন ভাইয়া থাকে। তারপর আসছে কিন্তু ক্লোরিন Cl2, এই ক্লোরিন ক্লোরিন ওদের ভিতরে একটা বন্ধন থাকে। এই যে এই একটা দাগ মানে একক বন্ধন, এটাকে বলা হয় একক বন্ধন, রাইট? এটা হচ্ছে কিন্তু দুইটা দাগ মানে হচ্ছে কিন্তু দ্বিবন্ধন, তিনটা দাগ মানে হচ্ছে কিন্তু ত্রিবন্ধন। এখানে এটা হচ্ছে কি একক বন্ধন, একটু মাথায় রাখবা। অণু দিয়ে দিলাম, আর এটা হচ্ছে কিন্তু তোমার গাঠনিক সংকেত। আমার কথা ক্লিয়ার না ভেজাল আছে? বলো বলবো ভাইয়া, আপনার কথার ভিতরে অনেক ভেজাল আছে। ভাই আমি ইংরেজি কোর্সে ভর্তি হয়েছি, আমার ফেসবুক ওয়েবসাইটে। মারুফ, মারুফ, আচ্ছা বুঝছো? আচ্ছা, সব মাথার উপর দিয়ে যায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই মাথার উপর দিয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে, এইটু বুঝছো না বুঝো না? এখন আসি আমরা যে জিনিসটা যেখানে ছিলাম। দেখো, এন ও বন্ধন গঠনের দুইয়ের নিয়ম, বা কে মেনে চলে দুইয়ের নিয়ম? দুইয়ের নিয়ম, দুইয়ের নিয়ম কি দেখো, বন্ধন গঠনের ক্ষেত্রে দুইয়ের নিয়ম মানে হচ্ছে কিন্তু CH4, কারণ CH4 যৌগ গঠন করলে কার্বন পরমাণু অষ্টক নিয়ম এবং হাইড্রোজেন পরমাণু দুইয়ের নিয়ম মানে, বা নর্মালি গেস করো দুইয়ের নিয়ম বলছে। দুইয়ের নিয়ম মানে হচ্ছে কিন্তু দ্বিত্ব। দ্বিত্ব মানে কি? ওই যে মানে হচ্ছে পর্দা শ্রেণীর লাস্টে যে হিলিয়াম আছে, ওই দ্বিত্বের মতো হইতে চায়, তাহলে দ্বিত্বের মতো একমাত্র হাইড্রোজেন আছে, ও ছাড়া কি হইবে না। এই যে এইটাই হবে আনসার, বুঝছো? এটা সিস্টেমটা আগেই শিখাইছে তোমাদের, ডান। এই দেখো, কোন মৌলটির যোজনী নাই? যোজনী শূন্য ভাইয়া, ক্রিপ্টন। বলো তো কেন? কারণ ও একটা নিষ্ক্রিয় মৌল বা নিষ্ক্রিয় গ্যাস, এই কারণে। আচ্ছা, এবার আসি, নিষ্ক্রিয় গ্যাসের ভাইয়া যোজনী কত? ভাইয়া 0, ডান। পটাশ, Ca ক্যালসিয়াম, এই যে CaH2 কোন ধরনের ভাইয়া যৌগ? ক্যালসিয়াম আছে, তার সাথে কিন্তু হাইড্রোজেন আছে। নর্মাল তুমি চিন্তা করো ভাইয়া, ক্যালসিয়ামের কিন্তু বাইরায় দুইটা ইলেকট্রন আছে, তার মানে ক্যালসিয়াম কিন্তু ও কি করবে? দুইটা ইলেকট্রন সাইরা দিয়া ক্যালসিয়াম 2+ হবে। এটা বুঝাবো অনেক সৃজনশীল, একটু পরে তো সৃজনশীল, আজকে হয়তো বা কালকে করবো সৃজনশীল ক্লাসে, তোমরা ফুল পানি বিনে হয়ে যাবে। ক্যালসিয়াম দুইটা ইলেকট্রন সাইরা ক্যালসিয়াম 2+ আছে। অপরদিকে H2 দুইটা আছে, এই হাইড্রোজেন কি করছে ভাইয়া? এই যে দুইটা ইলেকট্রন ছাড়ছে, এই দুইটা ইলেকট্রনকে ও গ্রহণ কইরা, এই যে তোমার দুইটা ইলেকট্রনকে কিন্তু তোমার ও কি করছে, যে গ্রহণ কইরা হাইড্রোজেন কিন্তু মাইনাস হয়েছে ভাইয়া। কি হয়েছে? হাইড্রোজেন মাইনাসে কিন্তু পরিণত হয়েছে, ধরো এভাবে পরিণত হয়েছে। এখন তুমি যদি যোগ করো তাহলে ক্যালসিয়াম ধরো হাইড্রেট তুমি পাবা। তাহলে এখানে ইলেকট্রনের আদান প্রদান হয়েছে। আমরা জানি বন্ধনের ক্ষেত্রে আয়নিক বন্ধন, যেখানে ইলেকট্রনের আদান প্রদান হয় এটাকে বলা হয় আয়নিক বন্ধন, আর যেখানে ইলেকট্রন শেয়ার করে সেটা হচ্ছে কিন্তু ভাই তোমার সমযোজী বন্ধন। ওকে, সো এটা তোমরা জানো, এটা একটা আয়নিক বন্ধন। এই যে দেখো, যে দুইটা হাইড্রোজেন দুইটা ইলেকট্রন গ্রহণ করে দুইটা হাইড্রোজেন হয়েছে, একই কথা। পরে আসি ভাইয়া, কোন দুটি মৌল আয়নিক যৌগ গঠন করতে পারে ভাইয়া? আয়নিক যৌগ যেমন ক্যালসিয়াম আর অক্সিজেন। কেন? ক্যালসিয়াম দুইটা ইলেকট্রন ছাড়বে, দুইটা ইলেকট্রন কিন্তু ছাইড়ে দেবে, কারণ ওর বাইরে দুইটা আছে, তার মানে প্লাস। আর অক্সিজেন ওই দুইটা ইলেকট্রন গ্রহণ করবে, মানে কি -2, বাস। +2 আয়নিক বন্ধন, এটাই ডান আনসার। ভ্যান ডার ওয়ালস শক্তি দ্বারা আবদ্ধ থাকে নিচের কোন যৌগটি? ভাইয়া ভ্যান ডার ওয়ালস মানে কি জানো? ভ্যান ডার ওয়ালস শক্তি মানে কি? দুর্বল শক্তি ভাইয়া, দুর্বল, দুর্বল। এই দুর্বল থাকে সমযোজীর মধ্যে। তুমি দেখো সোডিয়াম ক্লোরাইড, এখানে +1 আবার এখানে -1, ওরা ইলেকট্রন আদান প্রদান করছে, এটা একটা আয়নিক বন্ধন। ম্যাগনেসিয়াম অক্সাইড, এখানে +2 এটা -2, ইলেকট্রন আদান প্রদান করছে, আয়নিক বন্ধন। ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এখানে +2 আর এখানে কিন্তু ভাইয়া -1,
এখানে ইলেকট্রন আদান প্রদান হয়েছে, আয়নিক বন্ধন। তিনোটা কিন্তু ভাইয়া আয়নিক বন্ধন, আর আয়নিক বন্ধনের শক্তি বেশি। বলছে ভ্যান ডার ওয়ালস, এটা অবশ্যই সমাজী যৌগ হবে এই হাইড্রোজেন সালফাইড, এটা কারণ এখানে ইলেকট্রন শেয়ার করছে, এদের শক্তি কিন্তু খুব কম ভাইয়া, অনেক কম, বুঝছো? সোডিয়াম ক্লোরাইড ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাস নিচের কোনটিকে ভাইয়া সমর্থন করে থাকে? কি? সোডিয়াম ক্লোরাইড। তাহলে আমরা কিন্তু জানি যে সোডিয়াম ক্লোরাইডের ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাস নিচের কোনটাকে সমর্থন করে থাকে, তাই না? আস দেখো, তারা নিও না, একটু চিন্তা করো কোনটাকে সমর্থন করে। সোডিয়াম ক্লোরাইডের ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাস। তাহলে জিনিসটা একটু ঘুরায় দিছে, জিনিসটা একটু ভাইয়া তোমার একটু ঘুরায় দিছে, চিন্তা করো না, প্যারা নিও না ভাইয়া, প্যারা নিও না, প্যারা নিও না। ওই যে একটু চিন্তা করো ভাইয়া, ক্যাটায়ন বলছে, ক্যাটায়ন মানে কাটা কাটা, যেটা মানে প্লাস থাকবে। তাহলে আমরা যদি সোডিয়াম প্লাস বলি মানে কি? এই সোডিয়ামের কিন্তু ছিল পারমাণবিক সংখ্যা 11, প্লাস বললে কত হইবে ভাইয়া? একটা প্লাস থাকলে একটা ইলেকট্রন কমে, 10 হইব। 10 কে বলো তো? নিয়ন। আচ্ছা, তুমি যদি দেখো এটার অ্যান্সার অ্যালুমিনিয়াম 3 প্লাস। তাহলে তুমি যদি অ্যালুমিনিয়ামের কথা চিন্তা করো, অ্যালুমিনিয়ামের 13, কিন্তু আমি যদি এখানে একটা প্লাস 3 দিই ভাইয়া, তার মানে কি? প্লাস দেওয়া মানে 3টা ইলেকট্রন কমবে, তাহলে 13 থেকে 3 গেলে থাকে কত? 10। তাহলে 10 কার ভাইয়া? নিয়ন। তাহলে অ্যান্সার হবে এই যে দেখো, এই দুইটার সাথে আমরা যদি ই করি, এই ক্যাটায়নের যদি ই করি, তাহলে সেক্ষেত্রে আমাদের দুই ক্ষেত্রেই কিন্তু আমাদের নিষ্ক্রিয় গ্যাস সেম আসতেছে, অ্যান্সার হবে কিন্তু ক নম্বর, বুঝছো? এই একটু ঘুরায় দিছে জিনিসটা, জাস্ট তোমার ব্রেইনটাকে একটু যাচাই করতেছে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা দাঁড়া দাঁড়া, ল্যাক্স একটু ওয়েট করো তো, জাস্ট 1 মিনিট। হ্যাঁ মারো, ওই অর্ডার নাও দেখো। পনেরো হাজার একশো বিয়াল্লিশ, এটা অ্যাড করছ? 15,142, এখানে তিনটা পাইছে অর্ডার, তিনটা অ্যাড করে দে। আচ্ছা ভাইয়া ক্লিয়ার? দেখো এখন একটু আস। আচ্ছা তোমরা যারা অর্ডার নাম্বার কয়টা দিছো, তোমরা নতুন কইরা গ্রুপে রিকোয়েস্ট দাও, ক্যান্সেল রিকোয়েস্ট দিয়া গ্রুপে যাও, ফেসবুক গ্রুপে, এবার নতুন করে রিকোয়েস্ট দাও, কারণ অনেক লিস্ট অনেক বড় তো, অনেক স্টুডেন্ট কিন্তু ই করে, তো এই জন্য আসলে তোমরা তলে পইরা যাও, এই জন্য তোমাদের খুঁজে পাওয়া যায় না। দেখো খেয়াল করো, যৌগ গঠনের সময় কোন মৌল দেয় একই নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস লাভ করে? করে তুমি চিন্তা করো, এটা হবে সিলেট বোর্ড ভাইয়া 23 আসছে, তুমি একটু চিন্তা করো নিষ্ক্রিয় মৌল কইছে, তুমি সাপোজ এটার অ্যান্সার ক্যালসিয়াম সালফেট কিভাবে হয় ভাইয়া? ক্যালসিয়াম আমরা জানি কিন্তু 20, কিন্তু ক্যালসিয়াম যদি দুইটা ইলেকট্রন ছাইড়া দেয়, এটা কিন্তু আর্গনের মতো হয়। কথা সত্য নাকি মিথ্যা কও? এখন আবার আসি, সালফার যেটা আছে, সালফার, এই যে ক্যালসিয়াম আছে, সালফার কি করবে? সালফার কিন্তু আমরা জানি, সালফার ও যদি দুইটা ইলেকট্রন গ্রহণ করে, সালফার কিন্তু 16, 16 আর 2 কত 18, এটাও কিন্তু আর্গনের মতো হয়। তো ব্যাপারটা সিম্পল, সোজা, এতক্ষণ করাইছে, আশা করি ক্লিয়ার। নিচের কোন যৌগটি গঠন করলে প্রতিটি পরমাণু আর্গনের বিন্যাস লাভ করে? ক্যালসিয়াম ক্লোরাইড। কেন ভাইয়া? ক্যালসিয়ামের তুমি জানো 20, ও যদি দুইটা ইলেকট্রন, এখানে যেহেতু 2 আছে, 2, তাহলে দুইটা ইলেকট্রন যদি ভাইয়া ছাইরা দেয়, তাহলে এটা কিন্তু আর্গনের মতো হবে। আবার ক্লোরিন ভাইয়া, ক্লোরিন তো জানো তুমি 1, তাহলে ও কিন্তু একটা ইলেকট্রন যদি কি করে থাকে, এর সাথে একটা ইলেকট্রন যদি যোগ করো, সেটা কিন্তু আর্গনের মতো হবে, তার অ্যান্সার হবে এটা। ডান। পরে আসি, পরে আসি, পরে আসি, পরে আসি। এটা দেখো ভাইয়া খেয়াল করো, এই যে জিনিসটা এখানে বলছে কি, এত এত প্রতীক এবং জেটের একটি অনুর মান নির্ণয় করো। ষষ্ঠ অধ্যায়ে রিল্যাক্সে শিখাবো, 6.023 ইন্টু 10⁻23, এক লাইনে ম্যাথ শেষ। এখানে আমি পড়াবো না ভাইয়া, ষষ্ঠ অধ্যায় তোমাদেরকে শিখাবো ভাইয়া, ষষ্ঠ অধ্যায়। ওকে,
আচ্ছা, এরপরে আসে কিন্তু দেখো, খেয়াল করি আমরা, দেখো নিচের কোন যৌগটি গঠন করলে প্রতিটি পরমাণু নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করে? ভাই গিয়া নিয়ন মামা বলছে পারমাণবিক ভর হচ্ছে কিন্তু 10। একটু চিন্তা করি, ম্যাগনেসিয়াম অক্সাইড কিভাবে, ম্যাগনেসিয়ামের তুমি জানো ভাইয়া 12, ও যদি 2+ দেয়, দুইটা ইলেকট্রন সাইডে দিলে নিয়নের মতো হয় 10 হয়। অপরদিকে অক্সিজেনে কিন্তু তুমি জানো ভাইয়া 8, ও যদি 2- তাহলে মানে দুইটা ইলেকট্রন মাইনাস মানে কি যোগ করলে ও কিন্তু নিয়নের মতো হয়। এটা আনসার, ডান। বুঝছো? আচ্ছা, দেখি আর্গনের অনুরূপ ইলেকট্রন বিন্যাস মূলত হচ্ছে কিন্তু দেখা যায় কিসে, আর্গন যেটা ভাইয়া, আর্গনের কত ভাইয়া 18। তুমি চিন্তা করো, ক্লোরিন মাইনাস আছে, ক্লোরিনের 17, মাইনাস থাক কিছু নাই, মানে একটা যোগ করতে হবে, তাহলে এটা 18 হয়ে যাবে, 18 হয়ে যাবে। ক্যালসিয়াম 2+ ভাইয়া, ক্যালসিয়াম 2+, মানে দুইটা বিয়োগ করতে হবে, 20 থেকে 2 বিয়োগ করলে 18 হয়। আচ্ছা, ব্রোমিন ভাইয়া, ব্রোমিন কত, হাইড্রোজেন হিলিয়াম নিও, মানে হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বোরন, এটা হচ্ছে কিন্তু ব্রোমিন না, সো এটা হবে না। তাহলে 1 আর 2 হবে, দেখো এই দুটোটাই কিন্তু তুমি জানো আর্গন। ওকে, তাহলে 1 আর 2 হবে ভাইয়া, আমার কথা বুঝছো? টাইপ 4 এ চলে আসছি আমরা ভাইয়া, টাইপ 4 এ চলে আসছি। এখন জন্য আচ্ছা, ঠিক আছে ভাইয়া, কাহিনীটা বুঝছো ভাইয়া? ভাইয়া গলা ভেঙে গেছে ভাইয়া, ডাড়াই করতে করতে আমার গলাটা ভেঙে গেছে। ভাই আমাকে একটু সাজেশন দাও, যে এই যে গলা ভাঙছে না, কি খাইতে পারি বলো তো? আমার তো খুব কেমন লাগতেছে, কষ্ট হইতেছে, মানে কথা বলতে খুব কষ্ট হয়। দেখো ভাইয়া, তুমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, এখন আমরা টাইপ 4 এর একটা খেলা খেলবো। খেলাটা হয়েছে কি, ফসফরাস ট্রাইক্লোরাইড ভাইয়া, ফসফরাস মনোডাইট্রাই মানে PCl3, এই অণুতে কয়টা সমযোজী বন্ধন আছে? একটু বেসিক আমাদের শিখতে হবে। আমরা বেসিক শেখার জন্য আমরা নতুন কিছু শেখার চেষ্টা করি। দেখো ভাইয়া, একটা জিনিস চিন্তা করো, এখন আমি যে জিনিসটা শিখাবো, ধরো ফসফরাস ট্রাইক্লোরাইড দ্বারাই তোমাদেরকে শিখাই, তাহলে সবগুলো তুমি পারবা। দেখো এখানে PCl3, ক্লোরিন আসবে কয়টা, 3টা। আবার এই ফসফরাসের যোজনী কত, 3, ক্লোরিনের 1। আচ্ছা, যোজনীটা এই ক্ষেত্রে বাদ দাও। এখন ফসফরাসের ইলেকট্রন বিন্যাস করো, ফসফরাসের কত ভাইয়া, 15। খেয়াল করো, প্রথম কক্ষপথে আমরা জানি 2টা, পরে কক্ষপথে আমরা জানি 8টা, 8 আর 2 হয়েছে কিন্তু 10, পরে কক্ষপথে আমরা জানি 3টা, 1টা 2টা, না সরি 3টা, কেমন ফসফরাস না, ফসফরাস। আচ্ছা, তাহলে ফসফরাস যদি হয় তাহলে 15, তাহলে পরে কক্ষপথে বসবে 5টা মোটামুটি ভাবে। তাহলে এই দুইটা একসাথে দিবা 2, এই 4 আর একটা এখানে দিলাম, এটা হচ্ছে কিন্তু ভাইয়া ফসফরাস। খেয়াল করে যেটা শিখাই শেখো, MCQ সব পারবা। দেখো ক্লোরিন আসবে কিন্তু ভাইয়া 3টা। আচ্ছা, ক্লোরিনের পারমাণবিক সংখ্যা কত আমরা জানি 17, প্রথম কক্ষপথে 2টা, পরেরটাতে আমরা জানি 8টা। এভাবে কিন্তু সৃজনশীল ডায়াগ্রাম আঁকতে হবে। এখনই শেখো ভাইয়া, শেখো, শিখাবো না সৃজনশীল তো, 15টা সৃজনশীল করাবো না তোমাদের। পরেরটা বসবে কয়টা, পরেরটা বসবে 7টা, তাহলে এই একটা বসাইলাম, তাহলে এই দুইটা 2, 7টা বসবে না, তাহলে এই 4, এই 6, আর একটা এখানে বসাই দিলাম। এখানেও একটা ক্লোরিন আসবে, জাস্ট তুমি ক্লোরিন আনতেছো। আমার আঁকাটা এটা হয় নাই, আমি একটু দেখাই প্রপার কিভাবে আঁকবা। হ্যাঁ, এটা 2টা, 4, এই 8টা, 8 আর 2 হচ্ছে 10, পরে যে জিনিসটা 2, 4, এই 6, এই একটা, এটা হচ্ছে কিন্তু ভাইয়া তোমার ক্লোরিন। আচ্ছা, এবার আসি নিউক্লিয়াস, প্রথম কক্ষপথে ভাইয়া 2টা, পরেরটাতে ভাইয়া হচ্ছে কিন্তু তোমার 8টা, পরের যে জিনিসটা 2, 4, 6, এই 8, এই জাস্ট ক্লোরিন। ওকে, আমার কথা বুঝতে পেরেছো ভাইয়া? তুমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, আমি যে আঁকলাম কেন। দেখো এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে কি বন্ধন জোড় ইলেকট্রন, আর একটা হচ্ছে মুক্ত জোড় ইলেকট্রন। মুক্ত মানে কি, তোমাকে আমি ছেড়ে দিলাম, তুমি মুক্ত ভাবে হাওয়ায় হাওয়ায় উড়ে উড়ে তুমি ভেসে বেড়াও, তোমাকে আমি ছেড়ে দিয়েছি, যাও পাখি যাও, তুমি উড়ে যাও, তাহলে বিষয়টা হচ্ছে কিন্তু মুক্ত। দেখো ওরা কিন্তু এই ক্লোরিন কিন্তু আইসা একটা বন্ধন জোড় ইলেকট্রন গঠন করছে, এই ক্লোরিনটা আইসা এখানে একটা বন্ধন জোড়, জোর মানে কি,
এক জোড়ায় দুইটা, এই জন্য বন্ধন জোড় কথাটা বলে। এই ক্লোরিনটা এসে কিন্তু একটা বন্ধন জোড় ইলেকট্রন গঠন করছে, আর ও কিন্তু মুক্তভাবে আছে, ও কিন্তু গঠন করে নাই। তাহলে আমরা বলতে পারি এই যে তিনটা, এইটা এইটা এবং ভাইয়া এইটা, এদেরকে আমি বলতে পারি ভাইয়া বন্ধন জোড় ইলেকট্রন, রাইট? তাহলে বলো তো এখানে বন্ধন জোড় ইলেকট্রন এখানে কয়টা? বলো, একটা দুইটা তিনটা। এরপরে আসি, আর এই যে জিনিসটা মুক্ত পাখি উড়াল দিয়ে তুমি যাবা কোথায়, এইটাকে আমি কিন্তু বলতে পারি মুক্ত জোড় ইলেকট্রন, এটাকে আমি বলতে পারি মুক্ত জোড় ইলেকট্রন। ওকে, আমার কথা বুঝতে পেরেছো? তাহলে বন্ধন জোড় ইলেকট্রন এবং মুক্ত জোড় ইলেকট্রন, এইবার ব্যাপারটা ক্লিয়ার? এইবার ব্যাপারটা ভাইয়া ক্লিয়ার না অসুবিধা আছে? মুরব্বী মুরব্বী না না, মুরব্বী দেখো কথা কম বলে, হ্যাঁ রাইট। বুঝছো কিনা বন্ধন জোড় ইলেকট্রন এবং মুক্ত জোড় ইলেকট্রনের কনসেপ্টটা ক্লিয়ার কিনা? কনসেপ্টটা ক্লিয়ার কিনা ভাইয়া বলো? এই জিনিসটা বুঝছো? বুঝছো তোমরা? বলো। তো আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। ওকে আচ্ছা, মারো আর একটা উঠাইতে পারো? 16,741 ইংরেজি বাজে ভাইয়া, বুঝছো? বন্ধন জোড় আর মুক্ত জোড় ইলেকট্রন বুঝছো? অ্যাড করছে, তোমাকে অ্যাড করে দিছে ভাইয়া, ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগইন। ভাইয়া আমার গলাটা আজকে ভাঙছে, আজকে না, আজকে এখানে ক্লাসটা আমি রাখবো, আমি আর আগাবো না। বেশি না ইয়ার, তাও মোটামুটি কম না, অনেকগুলো আছে। শোনো, আজকে ক্লাসটা আমি এখানে রাখতেছি ভাই। শোনো, আজকে এতটুকু তোমাদেরকে পড়াই, টাইপ 3 তে আমরা যাই না এখন পর্যন্ত, আমাদের আরো কিছু শিখতে হবে। এখানে সমযোজী বন্ধন আছে, আয়নিক বন্ধন আছে, ভ্যান্ডার ওয়ালসের ব্যাপার আছে, পোলার সমযোজী যৌগ আছে, এইগুলা, তারপর হচ্ছে কি বলে ধাতব বন্ধন আছে, এগুলো আমাদের একটু শিখতে হবে। সো বলো, আজকে যতটুকু শিখে এলাম, আমার একটু চা খাইতে হবে, আবার 9টার সময় গণিত ক্লাস আছে তো। সো এই কারণে আমি আজকে এটা এই পর্যন্ত রাখতেছি। আজকের এই ক্লাসটা যত, কালকে ক্লাসে শেষ করে দেবো। কালকে এই যে টাইপ যেটা আছে এটা আর পুরোটা সৃজনশীল একসাথে শেষ করে দেবো। আজকে যতটুকু শিখাইছে এতটুকু বলো ভাইয়া, পানি পানি কিনা বলো, কমেন্ট করো সবাই, বলো ভাইয়া ক্লাসটা একটু শেয়ার করে দিও, পানি পানি কিনা বলো, পানি পানি কিনা বলো। গলাটা এমন ভাঙা ভাঙছে রে ভাই, বলো পানি পানি কিনা। অনেকে বলো যে ভাই আপনার কোর্সে আমি ভর্তি হবো, কি হবে? একেবারে শুধু তোমাদের ফোনের ক্রোম ব্রাউজারে যাবো, সেখানে গিয়ে rifaatacademy.com লিখে সার্চ দিবা, আমার ওয়েবসাইটে আসবে, ওখানে একটা ভিডিও আছে, ওটা দেখলেই তো তুমি বুঝতে পারো। শেষ, সিম্পল। হ্যাঁ, রেকর্ড তো অবশ্যই বাবা, রেকর্ড তো অবশ্যই বাবা, এগুলো তো ডিলিট হবে না ভাইয়া, তো জানো তোমরা। ভাইয়া ভাইয়ের দিয়ে বিয়েতে দাওয়াত দিয়ে, আমার বিয়ে হবে তো, বলো। হুম, সব পানি পানি, থ্যাংক ইউ সো মাচ। বলো, এমসিকিউ গুলো সহজ লাগতেছে না? গ্রুপে হবে, গ্রুপে হবে ভাইয়া। এই যে তোমার হচ্ছে ওই যে গণিত ক্লাসটা গ্রুপে নিবে, তোমার হচ্ছে ফেসবুক গ্রুপে ক্লাস করছে, এই যে গণিত ক্লাস করছে প্রায় 1800 স্টুডেন্ট ভর্তি হয়েছে, ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপারে 1200 স্টুডেন্ট ভর্তি হয়েছে, এই সায়েন্সের ব্যাচে 1000 স্টুডেন্ট ভর্তি হয়েছে। ও, সবাই তো ভর্তি হইছো, এখন তো খেলাটা শুরু হবে। আচ্ছা, এইসব বন্ধন বন্ধন সব শিখাই দেবো না আগামীকালকে। ভাইয়া চা খান তাহলে ঠিক হয়ে যাবে, রাইট ভাইয়া, চা খাইতে হবে। এই যে ভাইয়ারা আপুরা, এখানে আপুরাও আছে, অনেকে বলো ভাইয়া এখানে আমাদের নাম বলেন না কেন। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, থ্যাংক ইউ সো মাচ সাথে থাকার জন্য সবাই। সো বেস্ট অফ লাক, তোমাদের জন্য রইল শুভকামনা, অবশ্যই ভালো কিছু হবে, ভালো রেজাল্ট করতে পারবা তোমরা, এটাই আমার দোয়া রইল। এবং একটু চেষ্টা করবা, তাহলে কিন্তু হবে, ঠিক আছে? তাহলে তুমি পারবা, তাহলে তুমি মানে সাকসেস। আর একটু পড়াশোনাটা সাজায় গোছায় করবা, এলোমেলো করার দরকার নেই। আমি যে টাইপ ভিত্তিক ভাবে করাই, টাইপ ওয়াইজ তুমি করো, টাইপ ভিত্তিক এমসিকিউ করো, দেখবা মজাটা বুঝতে পারবা। তুমি একটা গাইড দল আছে, মানে একটা টিস্যু পেপার দল, উল্টা পাল্টা করতেছো, তাহলে এটা মাথায় থাকে না, বেশিক্ষণ মাথায় থাকবে না। তুমি পারবা ঠিকই, বাট মাথায় থাকবে না। টাইপ ভিত্তিক ভাবে গুছানো প্রস্তুতি নাও, তোমার জন্য ভাইয়া হেল্পফুল হবে, তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবা। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে ভাইয়ারা তোমাদের সাথে। আল্লাহ হাফেজ।